দেখুন, গ্রামের দিকে মনসামঙ্গল পালা অভিনীত হলে আগে নাকি দেখা যেত এই যিনি চাঁদ সওদাগর হয়েছেন, পরের দৃশ্যে তিনিই পোশাক পাল্টে লখিন্দর। আবার এই দৃশ্যে যিনি বেহুলা সেজেছেন, তিনি পরের দৃশ্যে আবার বেশ পাল্টে হয়ে গেলেন মা মনসা। কাল তৃণমূলের প্রাক্তনীদের বিজেপিকরণ দেখে ওই পালা গানের কথাটাই মনে পড়ে গেল। জোকস অ্যাপার্ট, আজ প্রথম প্রশ্ন। বিকেলে এন্ট্রি, 3 ঘন্টার মধ্যে সন্ধ্যেবেলার টিকিট। সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ বড়াইককে দলে নিয়েই রাজ্যসভায় পাঠাচ্ছে বিজেপি। তবে কি ভোটের ফল প্রকাশের 2 মাস কাটতে না কাটতেই শুরু হয়ে গেল বিজেপির তৃণমূলীকরণ? দ্বিতীয় প্রশ্ন। পদত্যাগী, দলত্যাগী বা তৃণমূলী নন, এরা প্রত্যেকেই গুণীজন, বিদগ্ধ মানুষ। তৃণমূলের 3 দলছুট প্রাক্তন সাংসদকে উত্তরীয় পরিয়ে দরাজ সার্টিফিকেট শ্রমিক ভট্টাচার্যের। তবে কি তৎকাল বিজেপিদের নিয়ে অবস্থান বদল করলো রাজ্য বিজেপি? তৃতীয় প্রশ্ন। ওর কাজই হচ্ছে ভাইপোর হয়ে গরু পাচার। গত মার্চ মাসে প্রকাশ বড়াইককে আক্রমণ করেছিলেন সুকান্ত মজুমদার। জুন মাসে প্রকাশকে জেলে পাঠানোর হুঁশিয়ারি দিয়েছিলেন মনোজ টিগ্গা। এখন বিজেপিতে প্রকাশ চিক, হিমঘরে ঢুকে যাবে নাকি দুর্নীতির ফাইল? চতুর্থ প্রশ্ন। সরল রেখায় নয়, এখন বক্র রেখায় চলেছে রাজনীতি। সবটাই কেন্দ্রীয় বাধ্যবাধকতা। সুখেন্দু শেখর রায়দের বিজেপিতে আসা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য তথাগত রায়। কিন্তু বিজেপিকে জেতানো বাংলার ভোটাররা কি এই বক্র রাজনীতিকে মেনে নেবেন? পঞ্চম প্রশ্ন। সবকিছুর একটা সীমা আছে। ভয়েস স্যাম্পল না দিলে এবার রক্ষা কবচ প্রত্যাহার করে নেব। হাইকোর্টের চরম ভৎসনার পর মামলা তুলে নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিকে বলছেন আমারই কণ্ঠস্বর, তাহলে নমুনা দিতে আপত্তি কোথায়? ষষ্ঠ প্রশ্ন। সেবাশ্রয় ক্যাম্পে ভুল চিকিৎসার জেরে এবার রোগীর পা বাদ যাওয়ার অভিযোগ। অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের পরিবারে। পাশ না করা ডাক্তারদের দিয়ে চিকিৎসা করানোর অভিযোগ উঠেছিল আগেই। তার জেরেই কি পা খোয়াতে হলো ওই রোগিনীকে? তবে শুরুতেই দেখাবো, বিজেপিতে যোগ দিয়েই রাজ্যসভার প্রার্থী হলেন 3 প্রাক্তন তৃণমূল সাংসদ। আর তাই নিয়ে উঠছে প্রশ্ন সর্বত্র। আর রাগঢাক নয়, এবার সরাসরি দরজা খুলে দিল বিজেপি। সরাসরি ঢুকে পড়লেন তৃণমূলের সদ্য পদত্যাগী 3 সাংসদ। বিকেলে ঢুকলেন, রাতেই বিজেপির রাজ্যসভার প্রার্থী করা হলো। বিজেপিতে যোগ দিয়ে কেউ নরেন্দ্র মোদীর প্রশংসা করলেন, কেউ শুভেন্দু অধিকারীর। কারো মুখে শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা। The chief executive who cannot read the writing on the wall, she is finished, his party is over. মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী জি যেভাবে কাজ করতেছেন, আমরা ওনাকে সাথ দেওয়ার জন্য এসেছি। এটা সংবিধানে কোনোখানে আছে যে যে আইডিওলজি মেনে আমি প্রথম রাজনীতি, সেটার সঙ্গেই আমাকে থাকতে হবে? দরজা খুলে দিয়ে তৃণমূলের সদ্য প্রাক্তন 3 সাংসদকে দলে নেওয়ার কারণও ব্যাখ্যা করার চেষ্টা করলেন শ্রমিক ভট্টাচার্য। ব্যতিক্রম তো থাকবেই, বিচ্যুতি নয়, ব্যতিক্রম। যারা মানুষের সম্পত্তি লুট করেছেন তাদের জন্য দরজা বন্ধ। কিন্তু শ্রমিক ভট্টাচার্যের এই ব্যাখ্যা তার দল অর্থাৎ বিজেপিরই সবাই কি ভালোভাবে নিচ্ছেন? আমাদের রাজ্য সভাপতি কিছুদিন আগেই বলেছিলেন যে তৃণমূলের জন্য বিজেপির দরজা বন্ধ। কিন্তু এমন হঠাৎ কি ঘটনা ঘটে গেল যে তৃণমূলের 3 জন রাজ্যসভার সাংসদ যারা পদত্যাগ করে আবার বিজেপিতে জয়েন করে, দুপুরবেলা তারা জয়েন করলেন আর বিকালবেলা তারা রাজ্যসভার টিকিট পেয়ে যাচ্ছেন। যে তৃণমূল ক্ষমতা থাকাকালীন দল ভাঙানোয় পটু ছিল, এখন তারাই দলবদলকে কটাক্ষ করছে। বিজেপি এবং এই 3 জন সাংসদ কোনো রকম নীতি নৈতিকতা মেনে চলেন না। এটা মানুষের কাছে পরিষ্কার যে এই ধরনের নীতিহীন রাজনীতি বিজেপি প্রশ্রয় দেয়। কয়েকজনকে আমরা দেখছি সরাসরি বিজেপি হয়ে গেল, অনেকে সরাসরি বিজেপি হননি, কিন্তু ওই ঋতব্রত তৃণমূল বলে যাদেরকে আপনারা এখন বলছেন, তারা খাতায় কলমে তৃণমূলেই রয়েছে, কিন্তু বিজেপির কাছ থেকে তারা ইমিউনিটি পেয়ে গেছে। যারা তৃণমূলকে শাস্তি দেবেন বলে বিজেপিকে ভোট দিয়ে এনেছিলেন, তাদের সঙ্গে প্রতারণা করলো বিজেপি, তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো বিজেপি। পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপির যে বিপুল শক্তি, তাতে 3 জনেরই রাজ্যসভায় নির্বাচিত হওয়া নিশ্চিত। কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। ছিল রুমাল, হয়ে গেল একটা বেড়াল। ছিল তৃণমূল, হয়ে গেল আস্ত একটা বিজেপি। ভাবছেন কি মুশকিল? না, সুকুমার রায় কিন্তু হযবরলতে তার পরের লাইনের ব্যাখ্যাও লিখে গেছেন। মুশকিল আবার কি? ছিল ডিম, হয়ে গেল দিব্যি একটা প্যাকপ্যাকে হাঁস। সে তো হামেশাই হচ্ছে, সুকুমার লিখেছিলেন।
সত্যি এসব কিন্তু এ রাজ্যে এখন হামেশাই হচ্ছে। এখন শ্রমিক ভট্টাচার্য এটাকে বিজেপির তৃণমূলীকরণ বলবেন, না বিজেমূল বলবেন, না ব্যতিক্রমী বলবেন, সেটা তার বিষয়। শুধু খটকার জায়গা একটাই, সুকুমার রায়ের কথাই ধরলে ডিম ফুটে একটা প্যাঁকে হাঁসের ছানা বেরোতে একটা নির্দিষ্ট সময় লাগে, প্রায় 3 সপ্তাহ। উষ্ণতা লাগে, তা দিতে হয়। কিন্তু গতকাল যে বুলেট ট্রেনের গতিতে তৃণমূলের তিনজন পদত্যাগী রাজ্যসভার সাংসদ বিকেল 5টায় বিজেপিতে যোগ দিলেন, আর স্রেফ 3 ঘন্টার মধ্যে বিজেপি রাজ্যসভার টিকিট পেয়ে গেলেন, সেটা সত্যি বিস্ময়কর। ডিম ফুটতে 3 সপ্তাহ আর রাজ্যসভার টিকিট পেতে 3 ঘন্টা। আচ্ছা ভালো, কিন্তু আমার প্রশ্ন, যে বিজেপি নেতা সমর্থকেরা দিনের পর দিন তৃণমূলের বিরুদ্ধে লড়লেন, প্রাণ দিলেন, ভোটের আগে, ভোটের পরেও জীবন দিয়েছেন অন্তত 2 জন, মিথ্যে মামলায় কতজন জেল খাটলেন, এখনও খাটছেন, সেই বিজেপি সমর্থকেরা পরিবর্তনের এই ব্যতিক্রমী ঝটকাগুলো মেনে নিতে পারবেন তো? সায়ন্তন বসু কি বলেন? না দেখুন, যাদের 3 জনকে নিয়ে বলা হচ্ছে, এদের মধ্যে সুখেন্দুবাবু কিন্তু অনেক দিন ধরেই তৃণমূলে থাকলেও তৃণমূলের হয়ে কথা বলছিলেন না দীর্ঘ সময় ধরে। এমনকি আমার মনে আছে আপনার অনুষ্ঠানেই সুখেন্দুবাবু ছিলেন, আমরা ছিলাম, আমি ছিলাম, সেখানেও যথারীতি তখনও তিনি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ, এবং তৃণমূল কংগ্রেসের যে অত্যাচার বা তাদের যে দুর্নীতি তার বিরুদ্ধে বলেছেন। আরজি করের সময়ও দেখেছি। হ্যাঁ, আমি সেইখানে এই ঘণ্টাখানেক সুমনের অনুষ্ঠানে আমি বলেছিলাম যে বোধোদয়টা আরও আগে হলে ভালো হতো। আমি এখনও সেটা বলছি। কিন্তু সুখেন্দুবাবুর মতো ব্যক্তিত্ব ভারতীয় জনতা পার্টিতে এসেছেন, এটা তো ব্যক্তি বিশেষের কথা নয়, এটা হচ্ছে ধরুন সুস্মিতা দেব, আপনি শেষ কবে তাকে নির্বাচনের এই বিপুল যখন লড়াইটা হচ্ছে তখনই বা কথা বলতে, সুস্মিতা দেব বাংলায় তখনই কথা বলতে দেখেন, বাংলায় তৃণমূল করেননি, উনি আসামের তৃণমূলের কাজ করতেন, সেখান থেকে তৃণমূলকে তুলে দিয়েছেন, আসামের তৃণমূলে থেকে তৃণমূলটাকে তুলে দিয়েছেন সুস্মিতা দেব। সেটা কি আপনাদের হয়ে তুলে দিয়েছেন? এটাও তো জানতে হবে। আসামের তৃণমূল কংগ্রেস নেই, তিনি সন্তোষ মোহন দেবের মতো আসামের প্রবাদ প্রতিম। তাহলে বিজেপি এখন পুনর্বাসন কেন্দ্র। আমি এটুকু বলতে পারি, ওনারা তো 3 জন ওই 3টে সিটের এমপি ছিলেন, তারা 3 জন পদত্যাগ করেছেন বলেই আসনগুলো খালি হয়েছিল। তারা যদি পদত্যাগ না করতেন আসন খালি হতো না। তারা পদত্যাগ করেছেন, ক্লেম করেছেন। বিজেপি পার্টি মনে করেছে এদের বিরুদ্ধে আজকের দিনে অন্তত অত্যাচারের বিবিধ উদাহরণ নেই, প্রমাণ নেই। সুকান্তবাবুর বিরুদ্ধে তো নেই, এটা তো দায়িত্ব নেই বলতে পারি, বাকিদের বিরুদ্ধে সেরকম নেই, কিন্তু তার জন্য ওদেরকে দেওয়া যেতে পারে। প্রকাশিক বড়াই সম্পর্কে আপনারা কি বলেছেন আমি চালাবো না? প্রকাশিক বড়াই সম্পর্কে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী অভিযুক্ত অনেকের বিরুদ্ধে থাকতে পারে, তদন্ত হবে, তদন্তের রাস্তাটা তো খুলে দিতে হবে। আমাদের সরকার তদন্ত, যার বিরুদ্ধে তদন্ত হতে পারে, আপনারাই বলেছেন কত মানে গভীরভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত, তাকে নিজেদের দলের টিকিট দিয়ে রাজ্যসভায় পাঠাচ্ছেন। আপত্তি ছিল সেই সময় তদন্ত হয়নি, হোক তদন্ত, ব্যাপকভাবে তদন্ত হোক। তিনি যদি অভিযুক্ত হন বা দোষী হন, তার শাস্তি বড় হবে। তার সঙ্গে তো রাজ্যসভার টিকিট আটকে দেওয়ার বা রাজ্যসভার টিকিট দেওয়ার সম্পর্ক নেই। অভিযুক্ত থাকতেই পারেন, কিন্তু তার মানে সমস্ত কিছু তাকে বলতে হবে যে তিনি দোষী, সেটা ঠিক নয়। অভিযুক্ত থাকতেই পারেন, কিন্তু তা বলে তাকে রাজ্যসভায় পাঠানো যাবে না, এর কোনো কথা নেই। তাই বলছেন তো? বিজেপি নতুনবার করছেন না, প্রথমবার বিজেপি করছে না, বা অন্য দল প্রথমবার করছে না। আচ্ছা, আপনি এরকম বিজেপি অন্য দল থেকে শেখে, এটাও তো জানতাম না। আমি প্রথমবার বিজেপির সাংসদ অন্য দল থেকে হয়েছেন এমন তো নয়। তৃণমূল কংগ্রেসের সৌমিত্র খান সাংসদ ছিলেন, বিজেপির সাংসদ হয়েছেন তো। আমি বলছি এইরকম একটা উদাহরণ দিন, সেটা হচ্ছে মার্চ মাসে যাকে একেবারে দুর্নীতিগ্রস্ত, জেলে যাবে, ভাইপোর সঙ্গে গরু চুরিতে যুক্ত বলেছিলেন, তাকে টিকিট দিচ্ছেন। আপনি খুবই কৌশলে দুজনের নাম বললেন, আরেকজনের বললেন না। ভাগ্যিস বলেননি, কারণ বললেই আমি যেটা দেখাতাম সেটা আমি এখন এমনিই দেখাবো। সেটা হচ্ছে প্রকাশচিক বড়াই সম্পর্কে বিজেপি সুকান্ত মজুমদার থেকে শুরু করে কোনো ব্যতিক্রমী নাম নয়, সুকান্ত মজুমদার থেকে মনোজ টিগ্গারা ঠিক কি বলেছেন এবং কয়েক সপ্তাহ আগে ঠিক কি বলেছেন দেখুন। এই প্রকাশিক বড়াই ঘোষ এর কাজই হচ্ছে ভাইপোর হয়ে গরু পাচার করা। প্রকাশিক বড়াই ঘোষ সবাই তদন্ত হবে, জেলে যাবে তারা। এরা প্রত্যেকেই গুণীজন, বিদগ্ধ মানুষ। দল এক, সুর অনেক। কদিন আগেও যে ছিল চোখের বালি, এখন সেই চোখের মণি। কদিন আগেও প্রকাশ্য মঞ্চ থেকে যাকে পাচারকারী বলা হতো, এখন তাকেই গুণীজন বলে উত্তরীয় পড়ানো হচ্ছে।
রাজ্যে পরিবর্তনের পর ক্ষমতা এসেছে বিজেপি। তৃণমূল নেতাদের একাংশকে নিয়ে কি তাদের চিন্তা ভাবনারও পরিবর্তন হয়েছে? বৃহস্পতিবার দুপুরে তৃণমূলের সদ্য পদত্যাগী 3 রাজ্যসভার সাংসদকে দলে নেয় বিজেপি, আর রাতেই তাদের রাজ্যসভায় প্রার্থী করে দেওয়া হয়। এর মধ্যে একজন প্রকাশ চিকবরাই। এতেই বিতর্কের ঝড় উঠেছে, কারণ এই প্রকাশ চিকবরাইকে কিছুদিন আগে খোলা মঞ্চ থেকে গরু পাচারকারী বলে আক্রমণ করেছিলেন বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তুমি সন্ধে হলে গরু পাচার করো, কোনো অসুবিধা নেই বাবা প্রকাশ, তুমি সন্ধ্যেবেলা ওটা চালিয়ে যাও। এই প্রকাশ চিকবরাই ঘোগ এর কাজই হচ্ছে ভাইপোর হয়ে গরু পাচার করা আর ভাইপোকে টাকা সাপ্লাই করা। ভাইপোর কাছে টাকা পাঠানো ছাড়া এর কোনো কাজ নেই। আর যতদিন টাকা পাঠাতে পারবে ততদিন রাজ্যসভা থাকবে, জেলা সভাপতির পদ থাকবে। এক ধাপ এগিয়ে প্রকাশ চিকবরাইকে গ্রেফতারের হুঁশিয়ারি দিয়েছিলেন আরেক বিজেপি সাংসদ মনোজ টিগ্গা। সব জায়গাতে অ্যারেস্ট হচ্ছে, তো আলিপুরদুয়ারে যারা আছেন আমি নাম ধরে বলে দিতে পারি, সেটা প্রকাশ চিকবরাই হোক, চেয়ারম্যান হোক, যেই হোক, যারা দুর্নীতিবাজ আছেন তাদের সময় আসলে কিংবা মোনা হোক, সময় আসলে তো সবাই তদন্ত হবে, জেলে যাবে তারা। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, যাকে গরু পাচারকারী বলেছিলেন, বৃহস্পতিবার বর্তমান রাজ্য সভাপতি তার গলায় উত্তরীয় পরিয়ে দিলেন। এরা প্রত্যেকেই গুণীজন, বিদগ্ধ মানুষ। এদের নামের আগে পদত্যাগী, দলত্যাগী বা তৃণমূলী এই শব্দগুলো ব্যবহার করবেন না। এই মুহূর্তে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিকবরাইকের একমাত্র পরিচয় তারা বিজেপি কর্মী। রাজ্যে পরিবর্তনের পর বিজেপির এই পরিবর্তনই এখন যাবতীয় আলোচনার কেন্দ্রে। এবিপি আনন্দ। আমি বলছি সায়ন্তন দা, মানে আর একটু সময় নিলে ভালো হতো না? এই তো মানুষের মানে একেবারে স্মৃতিতে ভাসছে। লুকিয়ে চুরিয়ে হচ্ছে এমন নয়, না প্রকাশ্যে তারা পার্টিতে যোগদান করেছেন, যেটা আপনারা মনোজ টিগ্গার স্টেটমেন্ট বারবার দেখালেন যে তদন্ত হবে, ও বলেছে। এখনো তো আমরা একই কথা বলছি। যার বিরুদ্ধে তদন্ত হতে পারে তাকে টিকিট দিয়ে রাজ্যসভায় পাঠাচ্ছেন কেন? তদন্ত যে কোনো ব্যক্তির বিরুদ্ধে হতে পারে। না, কিন্তু তদন্ত শেষ হওয়া অবধি অপেক্ষা করবেন না? আইনে সেই ব্যবস্থা নেই। তাহলে তো আইনে সেই ব্যবস্থা নেই। চট্টোপাধ্যায়কেও আপনি পদত্যাগ দাবি করেছিলেন কেন? প্রাইমা ফেসি এভিডেন্সে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে গেছে। প্রকাশ চিকবরাই কি 2 বছর জেলের মধ্যে ছিল? প্রকাশ চিকবরাইকের বিরুদ্ধে অভিযোগ করেছেন আমাদের দলের সাংসদ, আমাদের দলের প্রাক্তন রাজ্য সভাপতি অভিযোগ করেছেন। এটা আপনাদেরই কন্ডিশন ছিল যে আগে পদত্যাগ করে এসো, তারপর দুর্নীতি দেখে নিচ্ছি। ওই যে বলে লোকে বিরাট ওয়াশিং মেশিন। দেখুন, এটা কি অনভিপ্রেত যে আপনি যে একটা দলের নির্বাচিত হয়েছেন, সেই দলের বিরুদ্ধে আপনি ভোট দেবেন বা বিজেপির পক্ষে ভোট দেবেন পার্লামেন্টে, আপনারা নতুন করে ভোটে জিতে এসে বিজেপির সঙ্গে ভোট দিন। আপনার এই কথার পরে একটাই কথা বলা যায়, এনসিপির 20 জন তাহলে কবে বিজেপিতে যোগ দিচ্ছে? এনসিপি তো আলাদা দল, তারা সিদ্ধান্ত নেবেন কি করবেন না করবেন। আপনার একই লজিকে যে বাইরের লোক কেন এনডিএকে সমর্থন করবে? তারা পদত্যাগ করবেন কি? এরা তো 3 জন পদত্যাগ করেছেন, ওই 20 জন কি পদত্যাগ করেছেন? কেউ তো পদত্যাগ করেননি। মার্চ করতে পারে, যেটা 21শে জুলাইয়ের পর শোনা যাচ্ছে। আমি এখানে মানে একটু আমি একটা বাক্য তুলে নিলাম, আলোচনার পরবর্তী পর্যায়ে সেটা ভালো করে ছানবিন করা যাবে, কারণ বাজারে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর ভাসছে, খবরের ভাষায় বললে একেবারে ব্রেকিং নিউজ। কিন্তু এখানে আমি দেখাতে চাইবো যে শ্রমিক ভট্টাচার্য যার অবস্থান, এবং আমি প্রায় নিশ্চিত করে বলতে পারি যে অবস্থান তার ছিল এই তৃণমূল থেকে বিজেপিতে নেয়ার ক্ষেত্রে, সেই অবস্থান থেকে কালকে তাকে যে কথাগুলো বলতে শুনলাম সেটার মধ্যে একটা ফারাক আছে। কিভাবে? ধাপে ধাপে ফারাক, নাকি দলের নির্দেশে ফারাক তিনি ভেতর থেকে বলছেন, নাকি পার্টির সর্বোচ্চ পদাধিকারী দলের দিক থেকে থাকার জন্য তাকে বলতে হচ্ছে, আমি জানি না। আমি শুধু 3টে ছবির মাধ্যমে 3টে বক্তব্য আপনাদের পাশাপাশি রাখছি। দেখুন তো এই 3টে কি মেলানো যায়? বলছেন কিন্তু একজনই মানুষ, শ্রমিক ভট্টাচার্য। দেখুন, বিজেপির তৃণমূলীকরণ হবে না। কোন ঋতব্রত, কোন সত্যব্রত, কোন পরমব্রত, কোন চিত্রব্রত যারা আছেন না, এদের জায়গা এখন বিজেপিতে নেই, দরজা বন্ধ। বিজেপি নিজের শক্তিতে, নিজের কর্মীদের নিয়ে, হার্ডকোর বিজেপি অ্যাক্টিভিস্টদের নিয়েই আমরা আজকে 206 পৌঁছেছি। কদিন পরে ওটা 207 হবে। আমাদের আর কোনো ইম্পোর্ট করার প্রয়োজন। তবে বিজেপি তৃণমূলীকরণ হবে না। যারা কিছু লোক এখন থেকেই ধরে নিয়েছেন তারা কাউন্সিলর, কিছু লোক ধরে নিয়েছেন তারা চেয়ারম্যান, সেগুলো বালি নয়, সেগুলো বোল্ডার। শ্রী সুখেন্দু শেখর রায়, শ্রীমতী সুস্মিতা দেব এবং
প্রকাশ চিকবাড়াই, এই তিনজন রাজ্যসভার সদস্য, তারা ইতিমধ্যেই আপনারা জানেন তারা তাদের সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং আজকে আনুষ্ঠানিকভাবে তারা আমাদের দলে যোগদান করছেন। তারা আমাদের দলের প্রতি আস্থা রেখেছেন এবং আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের দলে যোগদান করছেন। 1 মাস আগে, 1 সপ্তাহ আগে আর গতকাল। হিন্দিতে একটা কথাই আছে, কাল কিসনে দেখা। আচ্ছা, আমার সঙ্গে স্টুডিওতে যখন 11ই মে জয়ের পর প্রথমবার কোনো টেলিভিশন চ্যানেলে স্টুডিওতে শ্রমিক ভট্টাচার্য এসেছিলেন, সব থেকে বেশি ভাইরাল হয়েছিল এবং প্রশংসিত হয়েছিল এই অন্য দল থেকে দল ভাঙানো নিয়ে তার বিরুদ্ধে শ্রমিক ভট্টাচার্যের যে দৃঢ় অবস্থান। কি বলেছিলেন শ্রমিক ভট্টাচার্য 11ই মে? দেখুন। আমরা কি দেখলাম, নির্বাচন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে 4 ঘন্টা কি বিজেপি তৈরি হয়ে গেল বিভিন্ন এলাকায়। গেরুয়া আবির মেখে হাতে বিজেপি ঝান্ডা নিয়ে নেমে পড়লো রাস্তায়। আমরা অনেক বলেছি যে 4 তারিখ 12টার পর যারা বিজেপি হয়েছে তারা বিজেপির 12টা বাজানোর জন্য যথেষ্ট। না, বিজেপি তারা থাকবে না। হ্যাঁ, আমরা দলের প্রত্যেকটা ইউনিটকে আমরা বলে দিয়েছি যে বিজেপিতে এখন কোনো যোগদান নেই। প্রত্যেক বিজেপি সংগঠকের দায়িত্ব হচ্ছে যারা ওই দুপুর 12টার পরে বিজেপি হয়েছে, আগের দিন পর্যন্ত যারা ফেসবুকে কদর্য ভাষায় আক্রমণ করেছে স্থানীয় প্রার্থীকে, তারা বিজেপির পতাকা তারা ধরছে, তাদের চিহ্নিত করুন। আর যদি না পারেন পার্টি আপনাদের পদ থেকে সরিয়ে দেবে। সে পার্টির বিধায়কও হতে পারে। বিধায়কও যদি এই কাজ করে, মনে রাখবেন পার্টির ওপরে কেউ নেই। তৎকাল বিজেপিরা থাকবে না, আমি দায়িত্ব নিয়ে বলছি, থাকবে না। এই তৎকাল বিজেপিকে কেউ যদি সমর্থন করে তাকে বিজেপির বাইরে চলে যেতে হবে। আমি সভাপতির দায়িত্ব নিয়ে বলছি, তাকে আমি দল থেকে সাসপেন্ড করব। দেখুন, বিজেপির এই অবস্থান বদলের পেছনে আমার একটা ব্যাখ্যা আছে, একেবারে অঙ্ক নির্ভর ব্যাখ্যা, আমি সেটায় আসব। কিন্তু এই পর্যন্ত দেখে যদি ভাবেন যে তৃণমূল তারা এখন যা বলছে সেইটা বলার পিছনেও খুব বিরাট যুক্তি আমি খুঁজে পাচ্ছি, সেটাও সম্পূর্ণ ভুল হবে। তৃণমূলের জন্য প্রবাদ একটাই, আপনি আচরি ধর্ম পরের শিখাও। গোটা 15 বছর ধরে যে দল ভাঙার খেলাটা তৃণমূল খেলেছে, এখন সেটাই বুমেরাং হয়ে তৃণমূলের দিকেই ফিরে আসছে। একেবারে গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে জেলা পরিষদ, পুরসভা থেকে বিধানসভা, লোকসভা থেকে রাজ্যসভা, সর্বত্র তৃণমূল দল ভাঙিয়েছে দ্বিধাহীনভাবে, বুক ঠুকে, নৈতিকতা সবকটা প্রশ্ন ফুৎকারে উড়িয়ে দিয়ে। কংগ্রেসের ঝালদা থেকে সিপিএমের তাহেরপুর, একটা বিরোধী পুরবোর্ডও তৃণমূল রাখতে দেয়নি। একজন সাগরদিঘির বাইরন বিশ্বাসকেও ভাঙিয়ে নিয়ে বিরোধী শূন্য করার খেলাটা চুটিয়ে খেলে গেছে তৃণমূল গত 15 বছর ধরে। সুতরাং পশ্চিমবঙ্গের দল বদলের ছবিটা পাল্টালো না, সেটা নিঃসন্দেহে অবশ্যই একটা বিষয়, এবং সেই বিষয় একবার নয় বারবার আজকের আলোচনায় আসবে। কিন্তু তৃণমূলের জন্য দল ভাঙানো ইস্যুতে চোখের জল ফেলার লোক কিন্তু সত্যি খুঁজে পাওয়া মুশকিল। আর তৃণমূলের যুবরাজের তো এই বিষয়ে ঘোষিত অবস্থান ছিল দরজা খুলে রাখা। মুকুল রায় থেকে মানস ভূঁইয়া, অর্জুন সিং থেকে রাজীব ব্যানার্জি, ঋতব্রত ব্যানার্জি থেকে বাইরন বিশ্বাস, সবাই তৃণমূলে যোগ দিয়েছিলেন হয় অভিষেকের হাত ধরে, নয় একেবারে ক্যামাক স্ট্রিট ঘুরে। প্রায় চূড়ান্ত গর্বের সঙ্গে মঞ্চের ওপর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলতেন একবার দেখেন। দরজা খুলি, বিজেপি দল থাকবে না। বলুন, দরজা খুলবো? খুলবো? আমার তো মাঝে মাঝে মনে হয় একটু খুলবো। কি ভাইরা, খুলবো? আগামী সপ্তাহে খুলি একটু 5 সেকেন্ডের জন্য, তারপর আবার বন্ধ করে দেবো ছোট্ট করে, ডিসেম্বর মাসেই। বেশ, তাই হলো। তাহলে ছোট্ট করে দরজাটা একবার খোলা যাক, তাই তো? ছোট্ট করে, বেশি বড় করে না, আর বেছে বেছে। আর যারা দরজা দিয়ে ঢুকবে, প্রায়শ্চিত্ত করবে, দলের জন্য কাজ করবে, এবং কোনো কর্মীর মাথায় বসে যাতে ছড়ি ঘোরাতে না পারে, সে দায়িত্ব আমার। যা, দরজা তো বিজেপি খুলে দিল, এখন কি হবে? এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথা খুব গুরুত্বপূর্ণ বলেছেন, যেটা এখন বিজেপি নেতারা বলছেন, বেছে বেছে। সুতরাং আমার পরের বক্তা অনির্বাণের কাছে প্রশ্ন একটাই থাকবে, আয়নায় এখন নিজেদেরই প্রতিবিম্ব দেখতে হচ্ছে তো। সুমন, আপনি যে বেছে বেছে শব্দটা বললেন না, আমরা
দরজা বন্ধই রেখেছি। হ্যাঁ, বিজেপি যদি চায় আজকের দিনের পশ্চিমবঙ্গের একটা গ্রাম পঞ্চায়েত থাকবে না তৃণমূলের কাছে। যদি তৃণমূল যা কাণ্ড করেছে, একটা পৌরসভা থাকবে না তৃণমূলের কাছে। সমস্ত পৌরসভা, পঞ্চায়েত প্রধান, জেলা পরিষদ বিজেপির হবে, লাইন দিয়ে আছে। কিন্তু বিজেপির স্ট্রিক্ট পলিসি, আমরা ওখানে কোনো দুর্নীতিগ্রস্ত অপরাধীদের দলে নেব না। সেইটা কারণ না, আসল কারণটা হচ্ছে যে কেন লোকসভা এবং রাজ্যসভা আপনাদের টার্গেট। আমি আবার বলছি দর্শকদের, তার ব্যাখ্যায় আমি আসব। এবং সেই জন্যই আপনারা গ্রাম পঞ্চায়েত এবং বিধানসভা নিয়ে বদাড হচ্ছেন না। এক, দুই হচ্ছে আমাদের ছোটবেলায় জানেন কারখানার বড় বড় গেট হতো, তো বেশিরভাগ দেখতাম কারখানাগুলো নীল রঙের গেট হতো, কেন জানি না। তার ভেতরে একটা ছোট্ট একেবারে মাথা নিচু করে ঢোকার জন্য ছোট গেট থাকতো। মানে সায়ন্তনদা যা বলছেন বড় গেটটা বন্ধ রেখেছেন, ওই ছোট গেটটা মাঝে মাঝে খুলছেন। হ্যাঁ অনির্বাণ, দেখুন এখন যা অবস্থা তাতে মনে হচ্ছে শ্রমিকবাবুর কথার অমান্য করার জন্য শ্রমিকবাবুর নির্দেশে শ্রমিকবাবুকে এবার বহিষ্কার করতে হবে। কারণ উনি তিনটে যা আপনি বক্তব্য দেখালেন তাতে এবার তার নিজের নির্দেশেই তাকে বহিষ্কার করা ছাড়া উপায় নেই। এই সপ্তসুরের কথা হচ্ছিল, তারা নিজেরা বড় স্তরের যারা নেতা তারা এই 7টা সুর নিয়ে তারা গান টান করছেন, আর সাধারণ বিজেপি কর্মী সমর্থকদের জন্য 2টো সুর ছেড়ে রেখেছেন, তৃতীয় এবং ষষ্ঠ। তারা সেই 2টো সুর নিয়ে ব্যস্ত থাকুন, আর ওখানে তারা তাদের মতো করে দরজা জানলা মেন গেট সবই খুলে টুলে দেবেন। এবার সায়ন্তনদার কথা শুনে একটা জিনিস আমার খুব ভালো লাগলো, কিন্তু কিন্তু দরজার সামনে তো আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যাচ্ছে না। ওই যে খুলবেন 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 এইভাবে ভয় দেখাচ্ছিলেন, এই তো দরজা ছেড়ে গেট ছেড়ে পালিয়ে গেলেন। ঠিক, এবার যারা যারা ধরুন চলে যাচ্ছেন তারা তো গিয়ে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যাতে ছড়ি ঘোরাতে না পারেন আমরা সেই ব্যবস্থা করব। এবার সায়ন্তনদা আমাকে বলুন, সায়ন্তনদারা এত খেটে মরলেন, এবার এই যে যারা এলেন, যারা সায়ন্তনদার ভাষায় অভিযুক্ত কিন্তু দোষী না, তারা কি ছড়ি ঘোরাবেন না অন্য কিছু ধরে ঘুরিয়ে দেবেন, এইটা তো সায়ন্তনদাদের বুঝতে হবে। এবার সায়ন্তনদা একটা জিনিস আমাকে ক্ল্যারিফাই করবেন আমাদেরকে, অভিযুক্ত কিন্তু দোষী না। অভিযুক্ত হলেই কি দোষী বলা যায়? না, যায় না। যায় না তো, এটা সবার ক্ষেত্রে সত্যি, সবার ক্ষেত্রেই হবে। সবার ক্ষেত্রে কিন্তু তদন্ত করতে হবে তো। না না না, সবার ক্ষেত্রে, সবার ক্ষেত্রে কিন্তু সরকার তদন্ত করতে দিত না। আমরা তদন্ত করাচ্ছি তো, কোথায় আমরা অবশ্যই তদন্ত করছি। নাম বলুন। সব ক্ষেত্রে তদন্ত হচ্ছে, শুভেন্দু অধিকারী তদন্ত করুন, সবার ক্ষেত্রে তদন্ত হচ্ছে। শুভেন্দু অধিকারী অভিযোগ কি? অভিযোগ কি? আপনারাই বলেছিলেন টাকা নিয়েছে, আপনারা ভিডিও দেখিয়েছিলেন, চার্জশিটটা কোথায়? আপনারা দেওয়ার কথা তো, ওটা তো সিবিআই দেবে, ওটা সিবিআই দেবে। চার্জশিটটা তো আপনাদের দলের অনেক এমপির বিরুদ্ধে এখনো দেয়নি। মানে চার্জশিট দেয়নি, সারা জীবন আমাদের শুনতে হচ্ছে সুময় মৈত্র এখানে বসে আছেন, অভিষেক ব্যানার্জিকে ছেড়ে দিচ্ছে সিবিআই, কোন অ্যাডজাস্টমেন্ট আছে বলে চিরকাল বলে গেছে আমাদেরকে। তাহলে অভিষেক ব্যানার্জি কি বিজেপিতে ঢোকার জন্য বলেছে? আমি দাদা 4টে নাম বলছি, শুভেন্দু অধিকারী, আমি অভিষেক ব্যানার্জি বলছি, তাকে টাকা নেওয়ার ভিডিও দেখাননি, যাদের টাকা নেওয়ার ভিডিও দেখিয়েছিলেন। টাকা নেওয়া কি? গরু পাচারের অভিযোগ আছে অনেক বড়, সেটা প্রকাশ সিংহের বিরুদ্ধে, বড় বড় অভিযোগ আছে। প্রকাশ সিংহের কথা যখন হলো, এক সেকেন্ড, প্রকাশ সিংহের কথা যখন হলো, আমি সায়ন্তনদাকে একটা বক্তব্য আপনাদের সামনে রাখছি, সেটা হচ্ছে আলিপুরদুয়ারের বর্তমান বিজেপি বিধায়ক পরিতোষ দাসের। পরিতোষ দাস বলছেন কোট আনকোট, নিশ্চয়ই কিছু একটা ভাবনা থেকে নেতৃত্ব এটা করেছেন। আগে প্রকাশচিক বড়াই সহ বিরোধী নেতাদের দুর্নীতি সম্পর্কে আমাদের জানা ছিল, কিন্তু তারা কতটা দক্ষ এ নিয়ে আমার কোনো জ্ঞান নেই। কতটা দক্ষ সায়ন্তনবাবু? দেখুন, দক্ষতা থাকতে পারে, দক্ষতা থাকবে। আমাদের প্রশ্ন উনি ইঙ্গিত করছেন যে এত দ্রুত বিজেপিতে ঢুকে পড়লেন। পুরো স্টেটমেন্ট আমি জানি না, হ্যাঁ, দক্ষতা সম্পর্কে কি বলেছেন এটাই স্টেটমেন্ট। হ্যাঁ, তা তো বোঝা যাচ্ছে, তো পুরো রেকর্ডটা চলে বুঝতে পারতাম। কিন্তু আমার বক্তব্য ক্লিয়ার, তদন্তের সঙ্গে এই জয়েনিং এর কোনো সম্পর্ক নেই। তদন্ত শুরুই হয়নি, প্রকাশ ঠিক বলাই তদন্ত শুরুই হয়নি। যে অন্য কোন দিকে যদি অভিযোগ থাকে সবার বিরুদ্ধে হবে। অভিষেক ব্যানার্জি বলতে অভিযোগ আছে না নেই? আচ্ছা, প্রকাশ ঠিক বুঝলাম, অভিযোগ আছে না নেই? আছে তো অভিযোগ, যদি অভিযোগ থাকে অবশ্যই আছে না নেই? তাহলে কি আমি কি আমি জাজ, সুন্দর কি মিথ্যে? আমি জাজ না, বাকিদের ক্ষেত্রে কি? আমি কি মমতা ব্যানার্জি? বাকিদের ক্ষেত্রে কি? তাহলে বাকিদের ক্ষেত্রে কি? যারা তৃণমূলে রয়েছে তাদের ক্ষেত্রে কি? যতজন যাই আছে কোন দল, আপনারা তো বলতেন তৃণমূল সবাই চোর, বলতেন তো সবার বিরুদ্ধে তদন্ত হবে প্রয়োজন। কোথায় হলো? আসল তৃণমূল নকল তৃণমূল যারা বিজেপিতে আপনি তো বলতেন না, আমি তো আজকেও বললাম, আপনি তো বললেন তৃণমূল মানে সবাই চোর। সবাই চোর মানে কি? একজন দুজন তিনজন এক্সেপশন হতে পারে। বেশ, অনির্বাণের কেমন লাগছে যে একেবারে তৃণমূলের রাস্তাতে, আমি বলছি যে এ তো তৃণমূল ঠিক যে রাস্তাতে একেবারে নৈতিকতার তোয়াক্কা না করে, চক্ষুলজ্জার তোয়াক্কা না করে বিরোধী শূন্য করার রাস্তায় হেঁটেছিল, এত দ্রুত অনির্বাণ খেলাটা পাল্টে যাবে তোমরা দুঃস্বপ্নেও ভাবতে দেখুন, এখানে খেলাটা অনেস্টলি বলতে পাল্টে গেছে, এটা ঠিক। এবার হওয়ার কথা ছিল আমাদের ডিসঅ্যাডভান্টেজ,
এখানে যা দেখছি ডিসঅ্যাডভান্টেজ বিজেপির হয়ে গেছে। বিজেপির মধ্যে এই যে ফ্র্যাকচারটা তৈরি হচ্ছে, কোন দিন দেখবেন দিল্লি যখন বিজেপি ক্ষমতা থেকে চলে যাবে তখন দেখবেন শুভেন্দু অধিকারীও বলবে আমি তো আসলে তৃণমূলই ছিলাম, মাঝে 3 বাটি ছেড়ে একটু পোকলা পনির ধোকলার স্বাদ বদল করতে কিন্তু আমি বলছি এখন তৃণমূলের যা অবস্থা, স্বপ্ন দেখা ভালো, স্বপ্নের পোলাও রান্নাতে ঘিয়ের কার্পণ্য কখনো করতে নেই। হ্যাঁ, মানে আমি বলছি যে বিধানসভা এবং সংসদ দুটো জায়গাতে তৃণমূলের সংখ্যাটা, বৈধ সংখ্যা যারা কালীঘাট তৃণমূলে আছে তারা কোথায় এসে দাঁড়িয়েছে? বলছি আরো কমে যাক, তারপরেও মাত্র গত পরশু আমাদের ছাত্র যুবদের মিছিলে সায়ন্দন দ্বারা যে লুম্পেন ফোর্স লেলিয়ে দিয়েছিলেন, আমরা ওখান থেকে স্বপ্ন দেখছি। স্বপ্ন আমরা রাস্তার লড়াই থেকে দেখছি, কোনো বেঈমানদের আসন কোথায় গেল না গেল আমাদের কিছু যায় আসে না। আপনি বলুন, শ্রমিক ভট্টাচার্যকে জিজ্ঞাসা করুন। আচ্ছা, তাহলে বেঈমানদের হয়ে আপনি কেন ব্যাটিং করছেন? আপনি কেন ব্যাটিং করছেন? বুঝলাম, তাহলে আপনি কেন ব্যাটিং করছেন? আরে বেঈমানরা আপনারা কি বেঈমানদের মুখপাত্র? দেখুন আমি বলছি সায়ন্দন দেব একটা পৃথিবীতে একটা দল খুঁজে বার করুন, এখানে বিশ্বনাথ দা এবং শুভময় দার মতো আছেন, সুমন দা তো আছেনই, যারা ক্ষমতা থেকে বিদায় নেওয়ার 48 ঘন্টার মধ্যে উঠে গেছে। ওই গত বর্ষ আমাদের বাচ্চা ছেলে মেয়েদের মিছিলে ওইভাবে লুম্পেনদের লেলিয়ে দিতে হতো না। আমরা যে উঠে যাওয়া দূরের কথা, বরং বিজেপিকে উঠিয়ে দেবো, এটাই হচ্ছে তার প্রভাব। দেখুন, আরে আমাদের বাচ্চা ছেলে মেয়েগুলোকে ভয় পেয়েছেন, আমাদের বাচ্চা ছেলেগুলোর উপরে ভয় পেয়েছেন, আমাদের সিনিয়ররা এখন আমি স্বপ্নগুলো একটু সরিয়ে এবার একেবারে বাস্তবের মাটিতে আসি। একটা হিসেব একেবারে পরিষ্কার এই জায়গায় বুঝে নেওয়া যাক। বিজেপি তো এই রাজ্যে 208টা আসন পেয়ে ক্ষমতায়, 2/3 বেশি বিধায়ক তাদের পকেটে। বিরোধীরা সত্যি সত্যি অনির্বাণ মানুক চাই না মানুক তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। তা সত্ত্বেও কেন রাজ্যসভায় বা লোকসভায় সাংসদদের ভাঙানোর এত বাধ্যবাধকতা তৈরি হলো যে তাদের পূর্ব ঘোষিত অবস্থান থেকে বারবার বিজেপিকে সরে আসতে হচ্ছে? দেখুন, কারণটা খুব পরিষ্কার। বিজেপির মতাদর্শগত 4টে এজেন্ডা পূরণ, যার জন্য সংসদের 2 কক্ষেই 2/3 সংখ্যাগরিষ্ঠতা দরকার। 1, লোকসভার আসন সংখ্যা পুনর্বিন্যাস করে 50% বাড়াতে হবে। 2, মহিলা সংরক্ষণ বিল পাস। 3, অভিন্ন দেয়ানি বিধি। 4, ওয়ান নেশন ওয়ান ভোট। এই এজেন্ডাগুলো পূরণ করতে বিজেপির দরকার সংখ্যা, নাম্বারস। সেই সংখ্যা বৃদ্ধির তাগিদে শুধু পশ্চিমবঙ্গ নয়, কিন্তু গোটা দেশ জুড়ে এই বিরোধী ভাঙানোর প্রক্রিয়াটা চলছে। এই তাগিদ এতটাই যে এনসিপিআই নামক কার্যত অস্তিত্বহীন একটা দলের ছাতার তলায় তৃণমূলের 20 জন সাংসদ আশ্রয় নিয়েছেন। রাজনৈতিক মহলে শুরুতেই যার ইঙ্গিত দিচ্ছিলাম, জোর জল্পনা যে এবার আর আড়ালটুকুও থাকবে না। শোনা যাচ্ছে আর কোনো ঢাক গুড়গুড় নয়, এবার তৃণমূল ছুট 20 জন সাংসদ সরাসরি শটান বিজেপিতে যোগ দিতে চলেছেন। তাদের যোগদানের সময়টাও কিন্তু বাতাসে ভাসছে। 21শে জুলাইয়ের পরেই নাকি এনসিপিআইয়ের 20 জন সাংসদের দল বিজেপিতে মার্চ করে যেতে পারে বলে শোনা যাচ্ছে। দেখুন, রাজনীতি হচ্ছে সম্ভাবনার শিল্প, এখানে কোনো কিছুই অসম্ভব নয়। বিশ্বনাথ চক্রবর্তী কি মনে হয়? সুমনদা, দেখুন পরিষ্কার দিল্লির নেতারা তাদের স্বার্থে শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারীদের কিন্তু ভিলেন বানাচ্ছে, পাবলিকের কাছে ভিলেন বানাচ্ছে। দিল্লির নেতাদের স্বার্থ বিজেপির কি, যে তারা একের পর এক বিল পাস করাবেন। প্রথমত 2টো রাজনৈতিক দলের উপর ভর করে সরকার চলছে। আমার যদি অন্য দল ভাঙিয়ে আরও স্টেবিলিটি নিশ্চিত করতে পারি, সেটা একদিকে। আর একদিকে একের পর এক বিল, যেগুলো আপনি বললেন, এক দেশ এক ভোট থেকে শুরু করে মহিলা রিজার্ভেশন বিল, ডিলিমিটেশন বিল, এগুলোকে পাস করিয়ে নেওয়া। ফলে সেই কারণে দিল্লির নেতাদের স্বার্থ চরিতার্থ করতে গিয়ে শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্যরা কিন্তু ভিলেন হচ্ছেন। এখানে কেন্দ্রীয় নেতারা যা চাইছেন, শ্রমিক শুধুমাত্র সেটাকে কার্যকারী করছে। এখানে শ্রমিক কতটুকু অটোনমাস, কতটুকু স্বাধীন, আমার প্রশ্ন থাকছে। একইভাবে আমার প্রশ্ন থাকছে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসাবেও কতটুকু স্বাধীন বা অটোনমাস। দ্বিতীয় যে বিষয়টা আমি আপনাকে বলতে চাই, দেখুন ভোটের আগে এই বিজেপি দল দিনের পর দিন বলেছে যে তৃণমূল
মানেই চোর। চোর আর তৃণমূল সমার্থক শব্দ, এটা আমাদের স্টুডিও শুধু নয়, জনসভা সর্বত্র তাদের নেতারা বলেছেন। হঠাৎ করে তার সেই নেতারাই যদি বলেন যে তৃণমূলের মধ্যে গুণীজন দেখতে পান, বিদগ্ধ দেখতে পান, গুণীমান দেখতে পান, তাহলে মানে বিজেপির যারা কর্মী সমর্থক ইনফ্লুয়েন্সিয়াল, তারা তো সত্যি কষ্ট পাবেন। মানে তারা অবাক হয়ে যাবেন যে এটাই কি রাজনীতি, এটাই কি পার্টি উইথ ডিফারেন্স, এটাই কি ভিন্ন রাজনীতির মহড়া, যে ভোটের আগে একরকম বলতে হয় আর ভোটের পরে আরেক রকম অবস্থান নিতে হয়। এবং এটা যদি আপনি ধারাবাহিকভাবে দেখেন, বিজেপি অন্য যে কোনো রাজ্যে যখন ক্ষমতায় আসার আগে একরকম অবস্থান নিয়েছেন। ধরুন মহারাষ্ট্রে যে নেতাদেরকে টেন্টেড নেতা বলেছেন, অশোক থেকে শুরু করে প্রফুল্ল প্যাটেল থেকে শুরু করে সবার নামই আমি বলছি, তাদেরকে যেই মুহূর্তে মানে ক্ষমতায় আসার প্রশ্ন আছে, ক্ষমতা দখল করার প্রশ্ন আসছে, ভোট হয়ে গেলে তাদের ওয়াশিং মেশিনে ধুয়ে নিচ্ছেন এবং তারপরে তাদের বিরুদ্ধে তদন্ত সব বন্ধ হয়ে যাচ্ছে। বিজেপি কার্যত দেশে একটা মডেল তৈরি করে ফেলেছেন যে বিরোধী যখন ভোটের আগে বিরোধীদেরকে এমনভাবে দাগাও যে দাগিয়ে ওদেরকে প্রমাণ করে দাও এরা সব চোর। আর যেই ক্ষমতায় চলে আসলো বিজেপি, তখন সেই চোরগুলোকে সঙ্গে নিয়ে বিজেপি শুদ্ধিকরণ করে দিল এবং তাদের সংখ্যা বাড়িয়ে নিল। ধরুন অজিত পাওয়ারকে চোর মানে একেবারে দুর্নীতির অঙ্ক দিয়ে খোদ নরেন্দ্র মোদী বলেছিলেন। এবং সুমন দা, আরেকটা জিনিস আপনাকে বলি, এটা বিজেপির জায়গা থেকে যদি দেখি, তাহলে বিজেপি যে রাজনৈতিক সংস্কৃতি তৈরি করছে, এই রাজনৈতিক সংস্কৃতি আসলে দুর্নীতির সাথে সহ অবস্থান করা। মানে অমিত শাহ, নরেন্দ্র মোদীরা এমন কোনো রাজনৈতিক ঘরানা তৈরি করতে পারেনি যার থেকে আমরা বলতে পারি যে দুর্নীতি মুক্ত ভারত হতে পারে। দুর্নীতি সাথে সহ অবস্থান করার যে রাজনীতি, সেটাই নরেন্দ্র মোদী, অমিত শাহরা গত 12 বছর ধরে এই দেশে চালু করে রেখেছেন। যে বিষয়টা আমাকে ভাবাচ্ছে সেটা হলো সুখেন্দু শেখর রায়, তার বাবাও বিখ্যাত মানুষ ছিলেন, কংগ্রেসের মানুষ ছিলেন। সুখেন্দু শেখরের আমি যতটুকু জানি বয়স 76-এর কাছাকাছি। এই মানুষটা তো বছরকে বছর তারা সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ রাজনীতি করেছেন, বিশ্বাস করেছেন এবং হিন্দু জাতীয়তাবাদী ভাবনার বিরোধিতা করেছেন, সাভারকারের বিরোধিতা করেছেন। এই মানুষগুলো যদি সেকুলার ভাবনার থেকে হিন্দু জাতীয়তাবাদী ভাবনায় চলে যান, তাহলে এর ব্যাখ্যা একজন রাজনীতির চর্চাকারী হিসাবে আমি কি দিতে পারি? তাহলে দুটোর দিক থেকে হতে পারে। একটা হলো যে কমপ্লিট কর্পোরেটাইজেশন অফ দ্য পলিটিক্স হয়েছে। কর্পোরেটাইজেশন অফ পলিটিক্স হলো, ভাই তৃণমূল হেরে গেছে, ওর কাছে আমি সুযোগ সুবিধা পাবো না, আমি বিজেপিতে গেলে সুযোগ সুবিধা পাবো, তাই আমি সুখেন্দু শেখরাই হোক আর যাই হোক আমি চলে গেছি। কর্পোরেট ঢঙে যেভাবে সিওরা চেঞ্জ হয়। আরেকটা কারণ হতে পারে যে বিজেপির রাজনৈতিক দর্শন এতটাই শক্তিশালী এখন, এতটাই মানুষের মধ্যে প্রভাব তৈরি করতে পেরেছে, হিন্দু জাতীয়তাবাদ এখন দর্শন হিসাবে, রাজনৈতিক দর্শন হিসাবে এতটাই শক্তিশালী যে সবাই ভাবছে যে সেকুলারিজম ভালো নয়, ধর্মনিরপেক্ষতা ভালো নয়, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদ, বহুত্ববাদ ভালো নয়, নেহেরু আপনার মহাত্মা গান্ধীর দর্শন ভালো নয়, সাভারকারের দর্শন ভালো, হিন্দু জাতীয়তাবাদী দর্শন ভালো। অর্থাৎ হিন্দু জাতীয়তাবাদের প্রবল উপস্থিতি এবং তার প্রভুত্ব সকলেই মনে করছেন এটাই হলো ডমিনেন্ট ফিলোসফি। এবং আজকের দিনে এই ফিলোসফির মান্যতা ক্রমশ আমি দেখতে পাচ্ছি, অন্যদিকে ডিক্লাইন আমি দেখতে পাচ্ছি। যে নেহেরুভিয়ান যে সেকুলারিজম এর ভাবনা চিন্তা, সেটা ক্রমশ ডিক্লাইন। আমি বিশ্বনাথদার দুটো কথার খুব কন্ট্রাডিক্ট করব। সুখেন্দু বাবুর পিতা শিবেন্দু শেখর, উনি কিন্তু মালদার মানুষ ছিলেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির একদম অনুসারী, শুধু নয় যোগ্য সহযোগী ছিলেন। সব থেকে ঘনিষ্ঠ বৃত্তের অন্যতম, কেউ বলেন মালদা জেলা যে পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে এসছে, তাতে ওনার অবদান অপরিসীম, এটা ঐতিহাসিক স্বীকার করেন। তার জন্য তার পিতা হিন্দু জাতীয়তাবাদীদের সাথেই ছিলেন, আইডিওলজিক্যালি ইনক্লাইন্ড ছিলেন, আমাদের সঙ্গেই ছিলেন, এর কথা অস্বীকার করা যায় না। দ্বিতীয় যে কথাটা আপনি বলছেন সেটা হচ্ছে যে নেহেরুভিয়ান ফিলোসফি বা প্রভৃতি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি নিজে নেহেরু মন্ত্রিসভার সদস্য ছিলেন, তিনি আরেকটা দল নিজে তৈরি করেছেন। তিনি মুসলিম লীগ সরকারেরও সদস্য। না, এটা ভুল তথ্য, জানেন না আপনি, জানেন না আপনি। পড়াশোনা করে আসুন। হ্যাঁ, আরে হোয়াটসঅ্যাপের বাইরে গিয়ে পড়ি আমরা, কিছুই জানেন না, মূর্খদের বাইরে পড়াশোনা। আমার খুব পরিষ্কার বক্তব্য, সেটা হচ্ছে আজকের দিনে 2026-এ দাঁড়িয়ে কেউ কি
নেহেরুর কথা ভেবে, নেহেরুভিয়ান আদর্শের কথা ভেবে, অথবা জাতীয়তাবাদী আদর্শ, আচ্ছা আমি প্লিজ দুজনকেই থামালাম। দেখুন আমি বলছি আদর্শর কথা ভেবে কেউ দলবদল করেন, একেবারে পরিষ্কার আমার বেসিক প্রশ্ন রইল। আপনার ওই বেসিক প্রশ্নের উত্তর তাহলে আমি দিতে পারি, পরিষ্কার লাভ যেখানে আমি সেখানে যাব। বিজেপি জয়ী পার্টি, এখানে বিজেপি জয়ী, এইরকম তার মানে সংখ্যা, তার সঙ্গে বিজেপি জয়ী হয়েছে, তৃণমূল পরাজয় হয়েছে। মানে প্রকাশ যখন বিজেপিতে জয়েন করছে, বাঁচার জন্য জয়েন করছে, যে লোকটা মানে মনে করেন সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী, যাকে বলছে গরু পাচারকারী, মানে পাথর চোর, সেই লোকটা নিজেকে বাঁচার জন্য বিজেপিতে জয়েন করছে, আর বিজেপি চোরগুলোকে নিয়ে সমৃদ্ধ হচ্ছে, শক্তিশালী হচ্ছে। ফলে বিজেপি যে পার্টি উইথ ডিফারেন্স বলে, তারা দুর্নীতির সাথে নিজেকে সহাবস্থান করে। আমি এর সঙ্গে আরেকটা প্রশ্ন যোগ করছি, একেবারে পরিষ্কার, এই যারা এখন বিজেপিতে যাচ্ছেন, 4 তারিখের রেজাল্টটা কল্পনা করুন যদি উল্টো দিকে হতো, যদি অন্য রকম হতো, তাদের কতজন যেতেন? সুতরাং তাদের মধ্যে চয়েসটা নেহেরু আর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শ এবং বিচারধারার চয়েস নয়, চয়েসটা হচ্ছে খুব খারাপ ভাষায় বললে, এর একটা অন্য ভালো ভাষাও আছে, সেটা হচ্ছে ধান্দা। ধান্দার অবশ্য একটা ভালো অর্থ আছে, ব্যবসা, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু আসলে হচ্ছে যে তারা যদি রেজাল্টটা অন্যরকম হতো, তারা কি দলবদলটা করতেন? সুতরাং কোথাও আদর্শ নেই, এবং এই যাতায়াতটা ভারতীয় রাজনীতির বাস্তব, এটাও ঠিক। এবং পাশাপাশি আরেকটা জায়গায় প্রথমেই বিশ্বনাথদা প্রশ্ন তুলেছিলেন যে আমাদের রাজ্য বিজেপি কি স্বাধীন বা অটোনমাস কোনো অবস্থান আছে? একেবারেই নেই, কোনোদিন জাতীয় দলের তা থাকে না, কোনোদিন কংগ্রেসের, আমার জন্মও হয়নি কংগ্রেস সরকার যখন চলে গেছে, কোনোদিন ছিল না। ইতিহাসে দেখেছি যে একেবারে সেটাও জাতীয় দলের ক্ষেত্রে দিল্লি দ্বারা নিয়ন্ত্রিত এবং জাতীয় স্তর দ্বারাই নিয়ন্ত্রিত হয়ে এসছে। অটোনমাস এবং স্বাধীন বোধহয় আমাদের এখানকার দলীয় স্ট্রাকচারে সেটা দাঁড়ায়ও না। আমি এইখান থেকে আবার বলছি, জল্পনাটা নিঃসন্দেহে যথেষ্ট বড়। তার কারণ হচ্ছে যে এই 20 জন তৃণমূল ত্যাগী সাংসদ যদি এনসিপি এর ছাতাটা বন্ধ রেখে সরাসরি মার্চ করে যায় বিজেপির সঙ্গে, যেটা 21শে জুলাইয়ের পর হওয়ার সম্ভাবনা অনেকেই দেখছেন, বাজারে জোর জল্পনা, সেটা কি সত্যি হতে চলেছে? দেখুন তো, বিজেপির মধ্যে কি ভালো যোগ্য ব্যক্তি কোনো কেউ ছিল না? বিজেপির মধ্যে শিক্ষিত মানুষ কেউ ছিল না? বিজেপির মধ্যে আদর্শবান নেতৃত্ব কেউ ছিল না যাদেরকে রাজ্যসভার সাংসদ করা যেতে পারত? ঘুরপথে রাগঢাক রেখে কাছে টানার সমাপ্তি, এবার সবটাই সামনাসামনি। তৃণমূলের সদ্য প্রাক্তন 3 রাজ্যসভার সাংসদকে দলে নিয়ে তাদের ইস্তফার ফলে খালি হওয়া আসনে তাদেরই রাজ্যসভায় পাঠাচ্ছে বিজেপি। এবার কি লোকসভাতেও বিজেপি যা করবে তা সরাসরি? পশ্চিমবঙ্গে ভরাডুবির পর প্রথমে তৃণমূলের বিধায়কদের মধ্যে বিদ্রোহ তৈরি হয়েছে ঋতব্রত তৃণমূল। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূলের লোকসভার বিদ্রোহী সাংসদরা এনসিপিআই বলে একটি দলে মিশে যান, যারা সরাসরি বিজেপি নেতৃত্বাধীন এনডিএকে সমর্থনের ঘোষণা করেন। এবার কি এনসিপিআই সরাসরি বিজেপিতে মিশে যেতে পারে? অর্থাৎ তৃণমূলের বিদ্রোহী সাংসদরা সরাসরি বিজেপি সাংসদ হয়ে যেতে পারেন? 21শে জুলাইয়ের পরে কি এমনটা হতে পারে? কিন্তু বিশাল ব্যাপার, এরকম জল্পনা তৈরি হয়েছে, থাকুক একটু জল্পনা, আমাদের কিছু বলার নেই। আমি এই নিয়ে এই মুহূর্তে কিছু জানি না, আমার কাছে এই জিনিসের কোনো সত্যতা এই মুহূর্তে নেই। বিধানসভা ভোটে তৃণমূল ক্ষমতাচ্যুত হওয়ার পর এদের সব বিবেক জাগরণ। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাজ্যসভায় বিদ্রোহীদের ইস্তফা মডেল, লোকসভায় নয় কেন? তাহলে লোকসভার তো ইস্তফা দেওয়া উচিত। তাহলে লোকসভার 20 জন অবিলম্বে ইস্তফা দিন। তারা আছেন কোথায়? এনসিপিআই না তৃণমূল, কোথায় আছেন? গত 24 এপ্রিল আম আদমি পার্টির 10 জন রাজ্যসভার সাংসদের মধ্যে 7 জন সাংসদ হঠাৎই বিজেপিতে যোগ দেন। সংখ্যায় 2/3 হওয়ায় আইনগতভাবে বিজেপিতে যোগ দিতেও কোনো অসুবিধা হয়নি। তৃণমূলের 28 জন লোকসভার সাংসদের মধ্যে 20 জনই এখন এনসিপিআইতে বিজেপির শরিক। এবার কি আর শরিক নয়, সরাসরি বিজেপিতে মিশে যেতে পারে এনসিপিআই? বিজেপি সবচেয়ে বেশি লাভবান হলো এই তৃণমূলেরই ভাগাভাগিতে, কারণ তাদের সামনে এখন অনেক বিল পাস করানোর ইচ্ছা, বিলগুলো তারা নিয়ে আসতে চলেছে। সেখানে সংখ্যা একটা বড় ব্যাপার, যে সংখ্যার কারণে তারা হেরে গেছিল, আগামী দিনগুলোতে সেটা যাতে না হয় সেইটা তারা দেখবে। রাজ্যসভার সাংসদদেরকে নিয়ে আসার ক্ষেত্রেও তাদের যেমন একটা ইচ্ছা দেখা যাচ্ছে, ঠিক তেমনি লোকসভার ক্ষেত্রেও এই তৃণমূলের ভাঙনটা তাদেরকে কাজ দেবে। এবং এনসিপিআই এনডিএতে যোগ করুক বা এনসিপিআই বিজেপিতে মার্চ করুক,
আলটিমেটলি বিজেপির সংখ্যা বাড়বে। বিধানসভা ভোটের ফল বেরোনোর পর থেকে একের পর এক রাজনৈতিক চমকের সাক্ষী হচ্ছেন পশ্চিমবঙ্গবাসী। তাহলে কি আরো এক নতুন চমকের অপেক্ষা? আশাবুল হোসেন, শুভেন্দু ভট্টাচার্য ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। একটা কথা পরিষ্কার, বিজেপি দরজাটা খুলেছে তার রাজনৈতিক বাধ্যবাধকতার জন্য। ভালো তৃণমূল খোঁজা হচ্ছে, গুণী তৃণমূল, বিদগ্ধ তৃণমূল দেখা হচ্ছে, বিচ্যুতি আর ব্যতিক্রমের মধ্যে একটা ফারাক খোঁজা হচ্ছে। আর কারা বলছেন এসব? এ রাজ্যে বিজেপির শীর্ষ নেতারা। তাদের বাধ্যবাধকতাও একেবারে স্পষ্ট বোঝা যায়। দিল্লির নির্দেশ সব রাজ্যকে মানতে হচ্ছে, শুধু পশ্চিমবঙ্গ নয়। বিরোধীদের ভাঙানোর জন্য যাবতীয় বাদবিচার এখন সংখ্যা বৃদ্ধির স্বার্থে শিকে তুলে রাখা হচ্ছে। এটা একেবারে সুচিন্তিত এবং সচেতন সিদ্ধান্ত। আচ্ছা, রাজ্যের নেতারা না হয় দলীয় স্বার্থে এটা মানলেন, কিন্তু ছোট নেতা নেত্রীরা, তৃণমূল স্তরের কর্মীরা, অসংখ্য সমর্থক এত সহজে এটা মেনে নিতে পারবেন? যারা এত যন্ত্রণা, এত অত্যাচার, এত মিথ্যে মামলা সহ্য করে তৃণমূলের সঙ্গে লড়াই করলেন মাটি কামড়ে এতদিন, তারা হাসি মুখে এই তৃণমূল ছুট তৎকাল বিজেপিকে গ্রহণ করে নেবেন? সব থেকে বড় কথা যে অগণিত ভোটার তৃণমূলকে প্রত্যাখ্যান করে বিজেপিকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে এলেন, তারা এই অপছন্দের পাত্রপাত্রীদের নিজেদের পছন্দের দলে দেখতে চাইবেন? তারা নিজেদের এখন প্রতারিত ভাববেন না তো? এই সাধারণ নেতা কর্মী সমর্থকদের কথা আদৌ কি কেউ ভাবে? আমার পরবর্তী বক্তা সমীর রাইচের কাছে যাওয়ার আগে আমি দ্রুত একবার দেখে নেব বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় ঠিক এই বিষয়টা নিয়ে ঠিক কি বলেছেন। রাজনীতি সরল রেখায় চলে না, এটা সম্ভবত তারই একটা দৃষ্টান্ত। সরল রেখায় চলছে না, অত্যন্ত বক্র রেখায় চলছে। এর ভেতরে একটা তো রাজ্যসভা বা লোকসভায় যাওয়া তো কেন্দ্রীয় বিষয়, এর পেছনে একটা কেন্দ্রীয় বাধ্যবাধকতা আছে। সাধারণত আমি দলবদলকে সমর্থন করি না, কেন্দ্রীয় বাধ্যবাধকতাই দরকার, তাছাড়া আর কিছু না। রাজ্যের তরফ থেকে কোনো দরকার ছিল বলে আমি মনে করি না। আপনি বলছেন রাজ্য নেতৃত্ব মানতে বাধ্য হয়েছে? হ্যাঁ, তাই তো। সর্বভারতীয় পার্টি কেন্দ্রের নির্দেশ মেনেই চলতে হবে। এখন কথা হলো, এই বক্ররেখার রাজনীতিকে কি সহজ সরল বাঙালি ভোটাররা মেনে নেবে? সমিতদার কাছে প্রশ্ন থাকবে যে সত্যি নিচুতলার নেতা কর্মী সমর্থকদের কথা উঁচুতলা কি ভাবে? দেখো, আমি প্রথমেই বলতে চাই, বিজেপির অন্তপক্ষে এই মুহূর্তে যেটা করা উচিত সেটা হলো আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জিকে ভারতরত্ন পুরস্কার দেওয়া। তার কারণ তিনি যত গুণীজন তৈরি করেছেন সেটা সবচেয়ে বেশি সাপ্লাই করছে তো বিজেপিকে, এবং সবচেয়ে বেশি কাজে লাগছে বিজেপি। গুণীজন, বিদগ্ধ না বিদগ্ধ আমি জানি না, কিন্তু বিদগ্ধ তো বটেই, যেটা শ্রমিকের কথাতে। এবং আর একটা খারাপ লাগছে আমার শ্রমিকের জন্য। শ্রমিককে আমি পার্সোনালি চিনি, সত্যি সত্যি তো ও একজন বিদগ্ধ ব্যক্তি, এটা মানতে কোনো ইসে নেই। আবার এটাতে কেউ না বলে বসে শ্রমিকদা আবার এদের কাছাকাছি যেতে চাইছে, এটা বিশ্বনাথকে বলেছে, এটা যেন না বলে। এটা মাথায় রাখতে হবে, যারা শুনছেন প্রোগ্রামটা, যারা বিশেষ করে বিশ্বনাথের সম্পর্কে বাজে মন্তব্য করছেন, তারা জেনে রাখুন, যদি কিছু মানুষ অন্ততপক্ষে পশ্চিমবাংলায় দাঁড়িয়ে সত্যি কথা বলে লাস্ট 10 বছর ধরে, বিশ্বনাথ তাদের একজন। আমি এখানে ওপেন প্রোগ্রামে বলছি। যাই হোক, প্রসঙ্গতে আমি ফিরছি। তো বাজে লাগছে শ্রমিকের জন্য কেন বলছি, শ্রমিক যখন প্রথমে কথাটা বলেছিল কোনো তৃণমূলীকরণ হতে দেব না, কথাটা কিন্তু ও অন্তর থেকে বলেছিল। কারণ একটা মানুষের বডি ল্যাঙ্গুয়েজও কিছুটা তো বোঝা যায়। হ্যাঁ, আমরা তৃণমূলীদের বডি ল্যাঙ্গুয়েজে বুঝতে পারিনি, তখন ওনারা যা যা বলতেন ওনাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হতো সত্যি, পরে দেখলাম সব মিথ্যে, সেটা অন্য কথা। তো আমার যেটা দেখো সবচেয়ে বেশি আমাদের বাংলার মানুষের জন্য খারাপ লাগে, কিন্তু আমাদের বাংলার মানুষের দোষ আছে যেটা বিজেপি বুঝে গেছে। কি, আমরা বাংলার মানুষটা খালি বাংলার মানুষ বলি, কেন আমরা ভারতবর্ষের মানুষ বললেই তো আর এই দোষ থাকে না যে ভারতবর্ষের জন্য এই গুণীজনদের দরকার, কেন্দ্রীয় জায়গা থেকে এই গুণীজনদের দরকার। আমি যদি ভারতীয় ভাবি তাহলে আমাদের কোনো দুঃখ থাকবে না। আমরা কেন বাঙালি মানুষ বাংলার খালি ভাবছি, যে সত্যিই তো আমাদের বঞ্চিত করা হয়েছে। আমরা তো সত্যি এই লোকগুলোকে বঞ্চিত করেছিল বাংলার মানুষ। বাংলার মানুষ তো এই সমস্ত মানুষকে চায়নি। দিনের পর দিন তারা যে অত্যাচার করেছে, আজকে সত্যি সত্যি আমি সমস্ত মানুষকে কথা বাদ দিচ্ছি, বিজেপির কর্মীদের উপরে যা অত্যাচার করেছে, যতগুলো বডিকে ঝুলিয়ে দেওয়া হয়েছে, তার হিসেব কে রাখবে? সেইখানটায় দাঁড়িয়ে গোটা বাংলার মানুষ, যেখানে আমাদের শুনতে হয়েছে দিনের পর দিন, যেখানে একটি অন্য কমিউনিটি আছে
এক মুহূর্তে 1 মিনিট লাগবে যে সমস্ত লণ্ডভণ্ড করে দেবে, সেই দলের সেই সমস্ত নেতা নেত্রীদের যদি আমরা দেখি আজকে, তুমি ভাবো যে 20 জন এখনো মানে তোমার কি বলবো সাইড লাইনে ধারে বসে আছে, কখন মাঠে নামবে, এনসিপি এর সাথে যোগ দেবে, একদম জাস্ট সাইড লাইনে ধারে বসে আছে। এরা কারা? তুমি প্রত্যেকটি লোক দেখো, আজকে দেখো তৃণমূলটা ভেঙে, আমি যতই তৃণমূলের বিরোধিতা করি, তৃণমূলটা করেছিলেন তো মমতা ব্যানার্জি, ভুল থাকতে পারে, দোষ থাকতে পারে, পার্টিরা উঠে যেতে পারে, বা তার দলের লোকেরা অন্য দলে যেতে পারে, ইভেন বিজেপিতেও যেতে পারে, কিন্তু যারা বেরিয়ে গেল তারা কি একজনও সৎ লোক? একজন লোক সৎ না। তারা আবার কি দাবি করছে? তারা এতটাই ইন্টেলিজেন্ট, মানে ভাবো কতটা মূর্খ হলে এটা করতে পারে, যেই তৃণমূলকে বাংলার মানুষ জানে যে এরা চোর, এরা অসৎ, এরা তোলাবাজ, এরা গরু পাচার করে, সেই তৃণমূলের নামটাই ব্যবহার করছে। মানে এরা ভাবো, এরা একটা নিজস্ব দলও করতে পারলো না। এটা তো বলতে পারতো যে তৃণমূল না ভাই, ঘাসফুল না ভাই, আমরা পদ্ম ফুলও না, আমি ধরে নিচ্ছি, আমরা ভাই কি বলবো শিউলি ফুল, ধূত্র তো অতি অবশ্যই ধূত্র ফুল ওদের বাঁচা উচিত ছিল, এটা কিন্তু ওকে ধন্যবাদ দিতে হয়। মানে চোখে ধূত্র দেখবে, ধূত্র ফুলই দেখবে। তো এই যে একটা অসম্ভব বাজে প্রক্রিয়া চলছে, যেটা বিজেপির যারা এখানকার নেতৃত্ব, তাদের কিন্তু একটা সময় এটার অ্যান্সারগুলো দিতে হবে। এবং আবারও বলছি, বিজেপির যে একটা সংস্কৃতি প্রথম দিকে তৈরি হয়েছিল, বিজেপি মারপিটটাকে অনেকটা কন্ট্রোল করেছে, তার জন্য সাধুবাদ। কিন্তু এই ডিম থেরাপিটা কন্ট্রোল করতে পারছিল না, এখন কিছুটা হলেও কমেছে, এটাকে আমরা ধন্যবাদ জানাই। এটা হওয়া উচিত নয় কোনো সভ্য দেশে। আইন আছে, কানুন আছে, প্রশাসন আছে, তারা ব্যবস্থা নিক, সেটা নিয়ে আমাদের, এবং এদের নেওয়া উচিতও, এটাও বলছি। একটা কাউন্সিলর পাবে না, মানে একটা রাধাকৃষ্ণের একটা গান ছিল যে এমন সতী কে এই নগরে, হ্যাঁ, তো যে সতী এমন মহিলা কে? তো এরকম একজন তৃণমূল কাউন্সিলর সাংসদ পাবে না যে যারা অনেস্ট। তাদের থেকে বিজেপির কি নিজেদের লোক ছিল না? বিজেপি তো এইবার যেমন ভোটে দাঁড় করিয়েছেন অনেককে, যারা আগে কোনো এই ধরনের আমরা সক্রিয় রাজনীতিতে দেখিনি। দারুণ দারুণ লোক আমাদের অর্থমন্ত্রী, এরা দারুণ দারুণ লোক আছে। এরকম তো বিজেপির অসংখ্য কর্মী আছে যারা ভালো কাজ করেন, কিন্তু যেটা বিজেপি করছে এটা পশ্চিমবাংলার জন্য অন্তত সর্বনাশ। তারা তাদের কেন্দ্রীয় লাভ দেখতে পারে, কিন্তু পশ্চিমবাংলার জন্য সর্বনাশ, এর উত্তর কিন্তু বিজেপিকে দিতেই হবে। বেশ, যেহেতু কর্পোরেশনের কথা হলো, কাউন্সিলরদের কথা হলো, নিঃসন্দেহে নভেম্বর ডিসেম্বর মাসে সেই ভোট ডিসেম্বরের মধ্যে হয়ে যাবে। সুতরাং ধরে নেওয়া যায় যে নভেম্বরে কলকাতা পুরসভা এবং তার সঙ্গে একাধিক পুরসভার ভোট হতে পারে, এবং বহু তৃণমূল অথবা তৃণমূল ত্যাগী অথবা তৃণমূল ছুর যারা এই মুহূর্তে বাড়িতে বসে গেছেন, অনেকেই ভাবছেন যে বিজেপি তাদের এই যে বড় করে দরজাটা কেন্দ্রীয় বাধ্যবাধকতার জন্য খুলে দিল, আরেকটা ওই নীল কারখানার গেটের ছোট দরজাটার মতো খুলে দেবে নাকি, যেটা দিয়ে অন্তত কাউন্সিলররা কয়েকজন বিজেপিতে যোগ দিতে পারেন। এই কিন্তু একটা চাহিদা, বিপুল চাহিদা, এবং যোগান নিঃসন্দেহে যোগান বিপুল, এবং তার সঙ্গে বিজেপির কোনো চাহিদা ম্যাচ করবে কিনা, মানে কেউ ওইখানে ছোট গেটটা দিয়ে ঢুকে পড়তে পারবে কিনা, এই অপেক্ষা কিন্তু বিশ্বাস করুন সপ্তাহের পর সপ্তাহ ধরে চলছে। একবার দেখে নি ছবিটা। কিন্তু মনে রাখবেন, গাছের যত উঁচুতে গিয়েই বসুক না কেন, কাককে কোনোদিন পায়রার মতো দেখতে লাগবে না। তৃণমূল এক, তৃণমূলে ভালো তৃণমূলে খারাপ, কি করে আমি বলতে পারি? তৃণমূল তো তৃণমূলই। একসময় এটাই ছিল বিজেপির রাজ্য নেতৃত্বের অবস্থান, কিন্তু বৃহস্পতিবার তৃণমূলের সদ্য প্রাক্তন 3 সাংসদকে দলে নিয়েই রাজ্যসভার প্রার্থী ঘোষণা করল বিজেপি। ওপরের দিকে হেভিওয়েট 3 তৃণমূল ত্যাগের জন্য দরজা তো খুলল বিজেপি, নিচুতলার ক্ষেত্রে কি হবে? সামনেই পুরো ভোট। এবার কি তৃণমূলের বিদায়ী চেয়ারম্যান কাউন্সিলরদের জন্যও দরজা খুলবে পদ্ম শিবির? তৃণমূল ক্ষমতা হারানোর পরই কলকাতা, বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল সহ একাধিক কর্পোরেশনের বোর্ড ভেঙে গেছে। জেলায় জেলায় প্রায় প্রতিদিনই কোনো না কোনো পুরসভা ভাঙছে, দলে দলে কাউন্সিলররা তৃণমূল ছাড়ছেন। সবুজ সংকেত পেলেই বিজেপিতে যাওয়ার জন্য এক পায়ে তৈরি। এরই মধ্যে মুখ্যমন্ত্রী জানিয়েছেন দ্রুত পুরো ভোট হবে। আগামী 6 মাস অর্থাৎ 7ই ডিসেম্বরের মধ্যে নির্বাচিত কর্পোরেশনের হাতে দায়িত্ব তুলে দেওয়াই আমাদের কাজ, আমাদের লক্ষ্য।
গত 15ই জুন মুখ্যমন্ত্রী হওয়ার পর যেদিন প্রথম কলকাতা পুরসভায় পা রাখেন শুভেন্দু অধিকারী, সেদিন তাঁকে পেয়ে কার্যত আপ্লুত হয়ে পড়েন বিদায়ী তৃণমূল কাউন্সিলররা। হাসি মুখে শুভেন্দু অধিকারীকে অভিবাদন জানাতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতৃবধূ ও প্রাক্তন তৃণমূল কাউন্সিলর কাজরি বন্দ্যোপাধ্যায়কে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, কর্পোরেশন পুরসভাগুলিতে ভোটের দিনক্ষণ ঘোষণা হলে কি নিচু তলাতেও দরজা খুলে দেবে বিজেপি? রাজনীতি সতত প্রবহমান, সতত পরিবর্তনশীল। সুতরাং যখন যেরকম হবে সাংবাদিক সম্মেলন করা হবে, আপনাদের জানিয়ে দেওয়া। ওদের সঙ্গে উপযুক্ত বা যোগ্য লোক নিশ্চয়ই নেই, নইলে 3 জন তৃণমূল থেকে গিয়ে সঙ্গে সঙ্গে কি করে তাদেরকে 1 ঘন্টার মধ্যে আবার নমিনেশন দিয়ে দিতে অ্যানাউন্স হতে পারে। দুদিন আগে কামারহাটি পুরসভার নতুন চেয়ারম্যান নির্বাচন ঘিরেও বিতর্ক তৈরি হয়। নতুন চেয়ারম্যান করা হয় নির্দল কাউন্সিলর সুশান্ত চট্টোপাধ্যায়কে, যিনি বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের ভাই। কিন্তু এক্ষেত্রে বিজেপি শীর্ষ নেতৃত্বকে না জানিয়ে নিজেদের মতো করে বোর্ড গঠনের মতো অভিযোগ উঠেছে। জানিয়ে হুঁশিয়ারি দিয়ে রিপোর্ট চান শ্রমিক ভট্টাচার্য। যারা কামারহাটি থেকে এসেছেন জানাবেন আজকে বিকেল 4টের মধ্যে অমিতাভ চক্রবর্তীর কাছে কিসের ভিত্তিতে আজকে এই প্রচার হচ্ছে কামারহাটিতে যে বিজেপি ওখানে মিউনিসিপ্যালিটির বোর্ড গঠন করেছে। এখানে সরকার এবং দল আলাদা। বিজেপি কোথায় কার জন্য দরজা খুলবে আর কোথায় দরজা বন্ধ রাখবে তা নিয়েই এখন জল্পনা গুঞ্জন চর্চা। পুরসভা অধিকাংশই ভাঙনের মুখে। আমরা দেখেছি অধিকাংশ কাউন্সিলর নানানভাবে জড়িয়ে আছে দুর্নীতিতে, তারা আসার চেষ্টা করছে। এখন বিজেপি কি করবে সেটা তাদের ব্যাপার। এই জায়গায় দাঁড়িয়ে ছোটদের নেবার তো খুব একটা প্রয়োজন নেই। বিজেপিরও যারা দীর্ঘদিন খেটেছে, যারা এমএলএ সিট পায়নি, তারা তো চাইবে যারা কাউন্সিলর হিসেবে আসুক। তখন দলের ভেতরকার যে চাহিদা আছে, যে দাবি আছে, সেটা তো আগে আপনাকে পূরণ করতে হবে অর্গানাইজেশনকে টিকে রাখতে হলে। পুরো ভোটের দিনক্ষণ ঘোষণা হলেই ছবিটা স্পষ্ট হয়ে যাবে। সৌমিত্র রায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমার মনে আছে সেটাও ছিল একটা জুলাই মাস। সমাজবাদী পার্টি ছাড়ার পরের দিনই বিজেপিতে যোগ দিয়েছিলেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী চন্দ্রশেখরের ছেলে নীরাজ শেখর। তারপরই বিজেপির টিকিটে ফের রাজ্যসভার সাংসদ হয়েছিলেন তিনি। এই তৃণমূল ত্যাগী 3 জনের মতোই। দেখুন, এবিপি আনন্দের আর্কাইভে দেখছিলাম 2019 সালে সমাজবাদী পার্টি ছাড়ার পর সংসদ ভবন চত্বরে মুকুল রায়ের সঙ্গে কথা বলতে দেখা গেছিল নীরাজ শেখরকে। তখন বিজেপিতে ছিলেন মুকুল রায়, আর নীরাজ শেখর সবে বিজেপিতে যোগ দিয়েছিলেন। সেদিন বিজেপিতে আসার জন্য নীরাজ শেখরকে অভিনন্দন জানিয়েছিলেন মুকুল। আমার সহকর্মী বিজেন্দ্র সিংহ সেই মুহূর্তটা সাক্ষী ছিলেন দিল্লিতে। আর আজ যখন সেই নীরাজ শেখরের পথ অনুসরণ করে দল বদলে বিজেপিতে গিয়ে নিজের ছেড়ে আসা আসনে টিকিট পেলেন তৃণমূলের 3 প্রাক্তন রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিকবড়াই, তখন আমার 2021-এ 24শে ডিসেম্বর মুকুল রায়ের করা প্রায় প্রবাদ হয়ে যাওয়া সেই বক্তব্যটা অবধারিতভাবে মনে পড়ছিল যে ভারতীয় জনতা পার্টি মানেই তো তৃণমূল। আসুন একবার দেখে নিই সেই আপ্তবাক্যটিকে। দেখুন, এই পৌর নির্বাচনে সারা পশ্চিমবাংলায় বিপুলভাবে ভারতীয় জনতা পার্টি জয়ী হবে। তৃণমূল তো পার্টি, ভারতীয় জনতা পার্টি মানেই তৃণমূল। আর কিছুদিন আগেই বিজেপির এত বড় সমালোচক রাঘব চাড্ডা, সেই রাঘব চাড্ডা আপের 6 জন রাজ্যসভার সাংসদকে নিয়ে একেবারে সরাসরি বিজেপিতে যোগ দিলেন। আর পদত্যাগের কোনো প্রশ্নই ওঠে না। সুতরাং আমার পরবর্তী বক্তা শুভময় মৈত্র কি আজ মানবেন যে আজকের ভারতীয় রাজনীতিতে ওই নৈতিকতার পাখিটা একেবারে জানলা দিয়ে উড়ে গেছে? একদম শুনব। এই নৈতিকতা বা মতাদর্শের যে আলোচনাগুলো না, এগুলো খুব গভীর এবং জটিল। যেমন একটা প্রশ্ন হচ্ছে জাতীয়তাবাদের যে জায়গাটা, অর্থাৎ হিন্দু জাতীয়তাবাদী এক ধরনের জাতীয়তাবাদ, এবার রবীন্দ্রনাথের জাতীয়তাবাদ হয়তো একটু অন্য ধরনের জাতীয়তাবাদ। দেশকে সকলকেই ভালোবাসেন, বেশিরভাগ মানুষই ভালোবাসেন, এবং সেখানে বিজেপি তাদের রাজনৈতিক কারণে হয়তো যারা অন্যরকম জাতীয়তাবাদী তাদেরকে দেশদ্রোহী বললেন। এগুলো রাজনীতির কথাবার্তা। কিন্তু কংগ্রেস থেকে, তৃণমূল থেকে, সাধারণভাবে সিপিএম থেকেও অনেকে বিজেপিতে গেছেন, এবং আমাদের দেশের খুব একটা বাধা নেই এখানে। আপনি একটা অ্যাবস্ট্রাকশন বা একটা বিমূর্ত জায়গায় আসুন। হজবরলর কথা যেটা আসছেন, হজবরলতে তো যে চরিত্রগুলো ছিল তারা তো আসলে মানুষেরই চরিত্র। এবার সেখানে দেখুন দাড়িওয়ালা ছাগল মানে ব্যাকরণ সিং, ওই হিজবিজবিজ একটু আগে বলেছিল যে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, তার উত্তর বলতে গিয়ে এই ব্যাকরণ সিং বলছে, এই তো একটু আগে ওই হতভাগাটা বলছিল যে রামছাগল টিকটিকি খায়। এটা একেবারে সম্পূর্ণ মিথ্যে কথা। আমি অনেক রকম টিকটিকি চেটে দেখেছি, ওতে খাবার মতো কিছু নেই।
এবং তারপরে আরও আলোচনা এসছে সাহেবের আধখানা তাবু, সাবান খেয়ে তার একদম, ভাইয়ের সাবান। মরে যাওয়া, তার জন্য চোখের জল ফেলা। অর্থাৎ রাজনীতিতে এই যে কে কি খায় ঠিক একই রকম মতাদর্শ ব্যাপারটাও কিন্তু যখন আমি প্রফেশনাল একটা পেশাদারি রাজনীতি করব এবং আমার ভাবনা আছে যে আমি কোনো অন্য রাজনৈতিক দলে যেতে পারি, আমার ওভারঅল ভাবনায় কোনো অসুবিধে নেই। আমরা তো এখানে এমন কোনো গোপন দল করছি না যে দলটাকে দেশ ব্যান করে দিয়েছে, ফলে সেই জায়গায় এক দল থেকে অন্য দলে যেতে পারেন। ফলে সমীরদা যতটা দায়িত্ব নিয়ে বললেন আর কি, আমি কিন্তু মানে সমীরদা হয়তো যাবেন না, কিন্তু অন্য কেউ যে বিজেপিতে যেতে পারেন না বা আমি বিজেপিতে যেতে পারি না এই কনফিডেন্স কিন্তু আমার নেই। মানে সায়ন্তনবাবু যদি রাজ্যসভা আমায় পাঠাতে চান বিজেপিকে প্রশংসা করার জন্যে, সেই লোভ আমি আপনি পাঠাবেন না আমি জানি, কিন্তু সেই লোভ আমি কতটা সম্বরণ করতে পারবো সেটা আমি বলতে পারবো না। বাকিরা যারা খুব সঠিক মতাদর্শে আছেন তারা তাদের মতো করে বলতে পারবেন। এইখানে আমি দুটো কথা বলতে চাই, আমাকে 5টা মিনিট, কিন্তু এই 2 মিনিট সময় এটা আলোচনাটা গভীর নৈবর্তিক একটা আলোচনা, মানে যার মধ্যে অনেক বিমূর্ত বিষয় আছে। এবারে যারা তৃণমূল বিজেপিকে 2000 সালের পর থেকে একে অপরের বিরোধী হিসেবে ভোট দিয়েছেন পশ্চিমবঙ্গে, এই সংখ্যাটা কিন্তু কয়েক কোটি মানুষ। যিনি ভাবছেন আমি বিজেপির বিরুদ্ধে তৃণমূলকে ভোট দিচ্ছি, যিনি ভাবছেন আমি তৃণমূলের বিরুদ্ধে বিজেপিকে ভোট দিচ্ছি, তাদের জন্য কিন্তু এই মুহূর্তে কোনো দল নেই। সেটা মুকুলবাবু যখন বলেছিলেন তখনও তাও ছিল, এই মুহূর্তে তাদের জন্য কোনো দল নেই। এখন দল নেই কেন নেই? সিপিএম তাদের মূল জীবনের লক্ষ্য হচ্ছে জেলা কমিটিতে একটা জায়গা দখল করব, বা কোনো একটা আমার লোকাল কমিটিতে যদি কোনো একটা পোস্ট পেয়ে যাই। তারা জনপ্রতিনিধি হতে চান না, তারা ভোটে জিততে চান না। একজন জিতে গেছেন, ঠিক আছে, ভুল করে ফেলেছেন। সিপিএম কেন আন্দোলনে বা রাস্তায় করে না? সিপিএম এর নেতারা জানেন, আমি তোমার কোনো ধারণা আছে? না, আমার ধারণা নেই। এবার হচ্ছে এই শূন্যস্থান পূরণ করতে চায় না। আপনি কংগ্রেসটা দেখুন, কংগ্রেসের কেসটা দেখুন। জুলাই 3 খবর পাবেন, বিধান ভবনে রেহানা খাতুন, তিনি এক্স কাউন্সিলর, কংগ্রেসে যোগ দিতে গেছিলেন, তাকে ডিম ছুঁড়ে মারা হয়েছে। কেন বাবা? তিনি তো চেষ্টা করেছিলেন আসতে। তাহলে যখন কাউন্সিলর নিয়ে আলোচনা করছেন, সিপিএমও নেবে না, কংগ্রেসও নেবে না, তাহলে তৃণমূলের কাউন্সিলররা যারা উদ্বুদ্ধ হবেন অন্য রাজনৈতিক দলে যেতে, তারা কোথায় যাবেন? তারা বিজেপিতে যেতে হবে, তাদের কোনো অপশন নেই। পশ্চিমবঙ্গের মানুষের কাছে বিজেপি ছাড়া অন্য কোথাও যাওয়ার অপশন নেই। এরপর বিজেপি কিন্তু সব কাজ খুব খারাপ করছে না, এবং এই জায়গায় যে ভালো কাজগুলো করছে, যেমন আজকে প্রায় 150-200 ওপর ডাক্তারবাবুকে তারা ফেরত এনেছেন, যাদের তৃণমূল আমলে একেবারে ব্যক্তিগত কারণে সরিয়ে দেওয়া হয়েছিল। এই ডাক্তারবাবুদের মধ্যে একটা বড় অংশের একেবারে সিপিএম সমর্থক মানুষ আছেন, তা সেই মানুষগুলোকে তো বিজেপি ফিরিয়ে আনলো। এরা ব্যক্তিগত জায়গা থেকে বিজেপি বিরোধিতা কতটা করতে পারবেন? আজকে আমি সায়ন্তনবাবুকে গিয়ে বললাম, সায়ন্তনবাবু এই কাজটা একটু করে দিন। বলার পরের মুহূর্তে আমার তো অত বেশি কিছু রাজনীতি নেই, ফলে এই জায়গাটা কিন্তু বিজেপি যে ঠিক তামান্নার মা সিপিএম প্রার্থী, আমি বলছি তিনি যখন দেখছেন যে একটা জামানায় 24 জনের মধ্যে সবাই পাড়ায় ঘুরে বেড়াচ্ছে, আর একটা সরকার যেটা সিপিএম এর বিরোধী সরকার 24 জনকেই 24 ঘন্টায় গড়াতে ঢোকালো, কিন্তু একদম বিজেপির পক্ষে বলতে চাইছি না, কারণ অভিযোগ থাকলেই অপরাধী নয়, এনকাউন্টার করা যায় না, সেটা অন্য আলোচনা। এখানে এবার নেক্সট হচ্ছে এক্সেপশনের কথা, যেটা সমীকদা বলছেন। সমীকদা তো খুব ভেবে কথা বলেন। উইকিতে দেখলাম দ্য এক্সেপশন দ্যাট প্রুভস দ্য রুল, 3rd পারসন সিঙ্গুলার নাম্বার, ওই যে প্রুভস বলতে হয়, এক্সেপশনস প্রুভ দ্য রুল নয়। এবার গাদা সবাইকে নিয়ে নিলে ওটা এক্সেপশন থাকে না, ফলে প্রমাণ কিছু হয় না। তৃণমূল আর বিজেপি যে একই দল, মুকুল রায়ের বক্তব্যটা বারবার করে এসে যায়। আমার শেষ যে বক্তব্য সেটা হচ্ছে যে 2/3 সংখ্যাগরিষ্ঠতা বিজেপির দরকার, বিভিন্ন কারণে দরকার। তারা তো গোপন করে কিছু করে না, তারা খরচার কথা ভোটের আগে বলে, ভোটের পরে খরচা করে। সুতরাং তারা তাদের মতো করে মিথ্যে কিন্তু বলছে না, মানুষ তারপর তাদের ভোট দিচ্ছেন। এইখানে আমার প্রশ্নটা যেটা, আমি উত্তরটা পাচ্ছি না বলে শান্তনুবাবু বলতে পারেন, এই যে 20 জন বা এদেরকে বিজেপিতে নেবো কেন? এরা যদি আমি ওদের যদি ম্যানেজ করে নিতে পারি, তারা তো এনসিপিআইতে আছেন, 20 জন এনসিপিআইতে থাকলেন, বিজেপির পক্ষে ভোট দিলেন, তাদের তো বিজেপিতে নেওয়ার দরকার নেই। আমার বক্তব্য অন্তত বিজেপির সৎ সমর্থকদের কথা ভেবে যারা তৃণমূল বিরোধিতা করেছেন, ওদের অন্য দলে থাকতে দিন। আমি শুভময়দা যেটা বললেন, বিষয় দেখবেন, শুভময়দা তো বারবার বিজেপি বা আমার দিকে বললেন, আমি একটু স্মরণ করি দিই। শুভময়দা খুব পণ্ডিত মানুষ। আচ্ছা, 96-এ সিপিএম আর কংগ্রেস পরস্পরের বিরুদ্ধে ভোটে লড়েছিল, 35টা আসন সিপিএম জিতেছিল, 7টা মানে বামফ্রন্ট জিতেছিল, 35-36টা, 6-7টা কংগ্রেস জিতেছিল। সেই কংগ্রেস সিপিএম মিলে কেন্দ্রে সরকার করেছিল 96। অটল বিহারী বাজপেয়ীর 13 দিনের সরকার পড়ে যাওয়ার পরে দুটো প্রধানমন্ত্রীকে জন্ম দিয়েছিল কংগ্রেস আর সিপিএম এর জোট।
2004-এও একই ঘটনা ঘটেছিল। একদম। এই যে পশ্চিমবঙ্গে আপনি বলছেন যে যা বিজেপি তাই তৃণমূল, তাহলে তখন কি বলা আমি যেতে পারতো বলছিলাম, যা কংগ্রেস তাই সিপিএম, তাই কংগ্রেস, সেটা অফিসিয়ালি। একদম, এবার আমি আপত্তি করছি না। এবার আজকের দিনে সেই সাইবাড়ির হত্যাকারীরা যে শাস্তি পায়নি, কিন্তু সিপিএম কংগ্রেসের জোট হয়ে গেছে একেবারে। যে যার মহিলার মুখে পঞ্চায়েত সদস্য কংগ্রেসের কই মাস ঢুকি দেওয়া হয়েছিল, আমি পরের বিষয়ে ফিরদৌসের কাছে যাব, কিন্তু রাজনীতিতে তো হয়, আর এখন রাজনীতিতে যেটা হচ্ছে সেটা নিঃসন্দেহে দিল্লির নির্দেশে হচ্ছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। দ্রুত একবার হিসেবটা দেখিয়ে দিই। ঘর একই থাকবে, সেই রাজ্যসভা, ঘরের 3টে মুখও একই থাকবে, শুধু বদলে যাবে বেঞ্চটা। কিছুদিন আগে অবধি যারা ছিলেন তৃণমূলের, এবার তাঁরাই হবেন বিজেপির। বৃহস্পতিবার বিকেলে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশটিক বড়াইক বিজেপিতে যোগ দেন। রাতেই রাজ্যসভার প্রার্থী হিসেবে তাঁদের 3 জনের নাম ঘোষণা করে বিজেপি। বিধায়ক সংখ্যার বিচারে রাজ্যসভার এই 3টি আসনে বিজেপি প্রার্থীদের জয় নিশ্চিত। আমি যেটা আগেও বলেছি, এখনো বলছি, যাহাই বিজেপি তাহাই তৃণমূল, যাহা তৃণমূল তাহাই বিজেপি। যারা বিজেপির এইসব লোকেদের বিরুদ্ধে আওয়াজ তুলে এতদিন কষ্ট করে বিজেপি করেছেন, মার খেয়েছেন, সেই মানুষগুলোকে জিজ্ঞেস করুন যে তাদের কেমন লাগছে। এই 3 জনের পদত্যাগের ফলে রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা ইতিমধ্যেই কমে হয়েছে 10। এবার তাঁরা পদ্ম প্রতীকে জিতলে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় বিজেপির সংখ্যা বেড়ে হবে 6। অর্থাৎ রাজ্যসভায় 2/3 সংখ্যাগরিষ্ঠতার অর্জনের আরও কাছাকাছি পৌঁছে যাবে বিজেপি। শুধু পশ্চিমবঙ্গ নয়, এর আগে আরও একাধিক রাজ্যে বিজেপি ঠিক এই কৌশলই নিয়েছে। 2019 সালে সমাজবাদী পার্টির 3 সাংসদ রাজ্যসভা থেকে পদত্যাগ করে বিজেপিতে যোগ দেন। 3 জনের মধ্যে 2 জন সেবারই রাজ্যসভায় জেতেন, আরেকজনকে 2024 সালে রাজ্যসভায় পাঠায় বিজেপি। 2019-এ রাজ্যসভায় কংগ্রেসের চিফ হুইপ ভুবনেশ্বর কলিতা ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেন। এরপর অসম থেকে জিতিয়ে তাঁকে রাজ্যসভায় পাঠায় বিজেপি। সম্প্রতি নবীন পট্টনায়কের বিজেডির রাজ্যসভার সাংসদ দেবাশিস সামন্তরায় পদত্যাগ করেন। এরপর তিনি বিজেপিতে যোগ দেন ও পদ্ম প্রতীকে অসম থেকে রাজ্যসভায় যান। এবছরের 24শে এপ্রিল বিজেপিতে যোগ দেন রাঘব চাড্ডা সহ আম আদমি পার্টির 7 জন রাজ্যসভার সাংসদ। রাজ্যসভায় আম আদমি পার্টির সাংসদ সংখ্যা ছিল 10, তার মধ্যে 7 জন দল ছাড়ায় দলত্যাগ বিরোধী আইন কার্যকর হয়নি। অর্থাৎ বিজেপির কৌশল স্পষ্ট, রাজ্যসভায় বিরোধী শিবিরের সাংসদকে দলে টানো, তারপর নিজেদের প্রতীকে তাঁকেই রাজ্যসভায় পাঠানো। ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন মুখ্যমন্ত্রী ততদিন সব ঠিকঠাক। বিধানসভা ভোটে তৃণমূল ক্ষমতাচ্যুত হওয়ার পর এদের সব বিবেক জাগরণ, ফলে এটা যে একটা মানে ঘড়ি ধরা, ক্যালেন্ডার দেখা, ক্ষমতার সঙ্গে নানা ফ্যাক্টরে যুক্ত কিছু বিষয়, সেটা মানুষ দেখছেন। যারা গতকাল যোগ দিয়ে ফেলেছেন, তারপর আর প্রাক্তন তৃণমূল সাংসদ তারা নন, তারা আমাদের দলের কর্মী। আজকে যোগ দেওয়ার পর থেকে আজ তারা হচ্ছেন বিজেপির রাজনৈতিক কর্মী। সুতরাং এরপরে কি হবে তা এই নিয়ে আমরা এখন থেকে কিছু বলতে পারছি না। এর আগে 2/3 আসন না থাকায় মহিলা সংরক্ষণ বিল পাশ করাতে ব্যর্থ হয়েছিল মোদী সরকার। আগামী দিনে এই বিলের পাশাপাশি এক দেশ এক ভোটের মতো বিল পাশ করানো মোদী সরকারের টার্গেট, আর সেজন্য চাই 2/3 সংখ্যাগরিষ্ঠতা। রাজ্যসভায় 2/3 সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় সংখ্যা 163। বর্তমানে রাজ্যসভায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএর সাংসদ সংখ্যা 145। এই প্রেক্ষাপটে বিরোধী শিবিরে ভাঙন ধরিয়েই কি সেখানে পৌঁছতে চাইছে বিজেপি? এই 3 জনেরই মাত্র আর কয়েক বছর করে, মানে ফুল টার্মের জন্য নয়। এখন তৃণমূল থেকে যারা এর পরে আসবে তাদেরকে কি ফুল টার্মের জন্য দেবে বিজেপি? মানে সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিচার করার জায়গা, যে ফুল টার্মের জন্য হলে এনাদের দিত কিনা। দ্বিতীয় হচ্ছে যে রাজ্য বিজেপির তরফ থেকে কিন্তু তৃণমূলীকরণ করা হবে না, এটা বলা হয়েছিল। ফলে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের চাপের সামনে রাজ্য বিজেপি কি এদের নিতে বাধ্য হলো? এভাবেই কি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে নরেন্দ্র মোদী, অমিত শাহ? আশাবুল হোসেন ছিলাম করঞ্চাই ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমি সরাসরি এবার পরের বিষয়ে আসবো, অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য একেবারে পরিষ্কার বলে দিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিধাননগর আদালতে গিয়ে 15ই জুলাই দুপুর 12টায় তার কণ্ঠস্বরে নমুনা দিতেই হবে। মাননীয় বিচারপতি বলেছেন কোর্ট আনকোর্ট সব কিছুর একটা সীমা আছে।
আজ তার স্পষ্ট হুঁশিয়ারি ছিল যে তদন্তে সহযোগিতা করবেন বলেই আদালত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ দিয়েছিল। সহযোগিতা না করলে সেই রক্ষা কবচ প্রত্যাহার করে নেওয়া হবে। এরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায় মামলা প্রত্যাহার করে নিতে বাধ্য হন। কিন্তু আমার প্রশ্ন হলো, অভিষেকের এত আপত্তি কেন? পশ্চিমবঙ্গের সমস্ত চ্যানেলের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যগুলোর রেকর্ডিং আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কোর্টে গিয়ে বলছেন হ্যাঁ কণ্ঠস্বর ওনার। হাইকোর্ট স্পষ্ট বলছে যে তদন্ত প্রক্রিয়া আইনগতভাবে সম্পূর্ণ করতে তাকে কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে। কিন্তু এরপরও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অসুবিধেটা কোথায়? যেটা আদালতে তার আইনজীবীর তরফে বলা হয়েছে, আচ্ছা ডিম ছোঁড়ার ভয়টা কিন্তু কারণ হতে পারে না, একেবারে স্পষ্ট আমাদের মনে হচ্ছে। তাহলে কি অভিষেক অন্য কিছুর আশঙ্কা করছেন বলে এত আপত্তি? ফিরদৌস কি মনে করে? দেখুন, আমি প্রথমেই বলি, আপনাদের মনে থাকবে যে কালীঘাটের কাকুর কণ্ঠ, যেটা পশ্চিমবঙ্গের মানে মাসের পর মাস টানাপোড়েন হয়েছিল। 4 মাস আমি যেহেতু ওই মামলার সঙ্গে সংশ্লিষ্ট ছিলাম, দেখেছি 4 মাস তার ভয়েস স্যাম্পল টেস্ট নেওয়া যায়নি। আদালতে, কলকাতা হাইকোর্টে সেই সময় মহামান্য বিচারপতি অমৃতা সিনহা রুদ্রদার আদালতে শুধুমাত্র যারা পিটিশনার পক্ষের আইনজীবী, রেসপন্ডেন্ট এবং মানে বিচারপতি, এবং সেখানে রুদ্রদার নির্দেশ দেওয়ার পরে 4 ঘন্টার মধ্যে কেন্দ্রীয় বাহিনী নামিয়ে তার ভয়েস স্যাম্পল টেস্ট নিতে হয়েছিল, কারণ সেই সময় তার ভয়েস স্যাম্পল টেস্ট কোনোভাবে করা সম্ভব হচ্ছিল না। সে গিয়ে কি করছিল, এসএসকেএম এ উডবান ওয়ার্ডে গিয়ে শুয়ে থাকছিল এবং সে সাংঘাতিক অসুস্থ নাকি, যেটা 4 মাসে করা সম্ভব হচ্ছিল না। 4 ঘন্টার মধ্যে আদালতের নির্দেশ, নিউজ চ্যানেলের সাংবাদিক গেলে নেমে গালিগালাজ করছিল। প্রেক্ষিতটা কি ছিল? আপনি যদি সেই মামলায়, সোমেন নন্দীর মামলায় সিবিআই চার্জশিট দিয়েছে, 3rd সাপ্লিমেন্টারি চার্জশিটে বলা আছে 2017 সালে এই কুন্তল ঘোষ সহ 4 জন এই কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে গেছিলেন। ওর একটা, কুন্তল ঘোষের একজন কর্মচারী, সে কি করেছিল, এই যে কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্র সঙ্গে এদের যে কথোপকথন, সেটা রেকর্ড করে নিয়েছিল। সেই রেকর্ডেড ভার্সনের সঙ্গে তার কণ্ঠস্বরের নমুনা মানে ভয়েস স্যাম্পল টেস্ট নিয়ে সেটা মিলানোর জন্য মূলত এই ভয়েস স্যাম্পল টেস্টটা প্রয়োজন ছিল। সেই জন্য সে দিলেই হয়তো মিলে যায় সেটা আশঙ্কা করছিল, বা কি করছিল সেটা সেই বলতে পারবে। সেই জন্য সে ভয়েস স্যাম্পল টেস্টে দিচ্ছে। এটার আপনি বুঝুন 4th সাপ্লিমেন্টারি চার্জশিট হয়েছে, সেইখানেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা উঠে এসছে। আচ্ছা, এখন আজকে শুধুমাত্র দেখবেন একটা সাবমিশন ছিল তাদের পক্ষ থেকে, এবং একাধিক মামলায় নিশ্চিতভাবে সে যিনি সাবমিশন করেছেন তিনি বলতে পারবেন যে যাতে অন্য কোনো মামলায় তার ভয়েস স্যাম্পল টেস্টটা ব্যবহৃত না হয়। অর্থাৎ তুমি বলছো যে আশঙ্কাটা এই রকম হতে পারে যে তার এই যে ভয়েস স্যাম্পল কালেক্ট করা হলো, এটা অন্য এই অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলায় ব্যবহৃত হওয়ার সম্ভাবনা থেকে এই তিনি ভয়টা পাচ্ছেন। একদমই। দেখুন, আমাদের দেশে মানে এই যে ভয়েস স্যাম্পল টেস্ট নিয়ে সুপ্রিম কোর্টের একটা নির্দিষ্ট নির্দেশ আছে। আমাদের দেশের সাংবিধানিক অধিকার কি, প্রতিটি নাগরিকের যে রাইট এগেইনস্ট সেলফ ইনক্রিমিনেশন, অর্থাৎ একজন মানুষকে তার নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে আপনি বাধ্য করতে পারেন না। একদম। সুপ্রিম কোর্টে নার্কো টেস্টে অনুমতি লাগে, রিটেন অনুমতি। সুপ্রিম কোর্ট রিতেশ সিনহার মামলায় সুপ্রিম কোর্ট হোল্ড করলো যে ভয়েস স্যাম্পল টেস্ট কখনোই এই রাইট এগেইনস্ট সেলফ ইনক্রিমিনেশন এগেইনস্টে নয়। এই যে ধরুন আপনি বলতে পারেন না যে আমি ভয়েস স্যাম্পল টেস্ট দেব না, এটা ইনভেস্টিগেটিভ এজেন্সির প্রেরোগেটিভ, ঠিক কথাই, কিন্তু এটা ডিসাইড করে কি আদালত। আদালতের নির্দেশে যখন আদালত মনে করছেন, কারণ যখন সে প্রেয়ার করছে, আদালত যদি মনে করেন যে হ্যাঁ এটা এই ইনভেস্টিগেশনের জন্য অবশ্যম্ভাবী, অত্যন্ত প্রয়োজনীয়, তাহলে আদালত সাধারণভাবে নির্দেশ দেন। এখন যদি ধরুন আমি একটা উদাহরণ দিই, এবং এটা অন্য মামলায় কি ব্যবহার করা যেতে পারে এই প্রশ্ন উঠে আসবে খুব স্বাভাবিকভাবেই। ধরুন একজন ব্যক্তি, তিনি একজন অপরাধী, তিনি মাল্টিপল অপরাধ সংগঠিত করেছেন। তিনি একটি অপরাধ সংগঠিত করার পরে তার ধরুন এই ভয়েস স্যাম্পল টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল সেই মামলার জন্য, এবং তিনি সেই মামলায় ভয়েস স্যাম্পল টেস্ট দিয়েছেন। তারপরে তিনি হয়তো বিদেশে চলে গেছেন, তার আর ওই ভয়েস স্যাম্পল টেস্ট আর নেওয়া সম্ভব হচ্ছে না। আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, এটার সঙ্গে বাস্তবের কোনো কিছু মিল খুঁজতে যাবেন না। এবার তাহলে কি সেই অন্য মামলায় সেই ভয়েস স্যাম্পল টেস্টটা ব্যবহার করা যেতে পারে? যদি সেটা অ্যাডমিটেড হয়ে যায় এবং যদি সেই মামলার জন্য, অর্থাৎ দ্বিতীয় মামলার জন্য সেটি যদি গুরুত্বপূর্ণ হয়, তাহলে অবশ্যই করা যেতে পারে। কারণ ইনভেস্টিগেশনের মূল লক্ষ্য কি? আনআর্ট দ্য ট্রুথ।
এখন যদি সেই আদালত যদি দেখেন যে হ্যাঁ ওই এভিডেন্সটা সত্যি সত্যি অ্যাডমিট হওয়ার যোগ্য এবং অ্যাডমিট হয়েছে, তারপরে অন্য একটি দ্বিতীয় মামলায় তাকে আর তার ভয়েস স্যাম্পল টেস্ট নেওয়া সম্ভব হচ্ছে না, তখন নিশ্চিতভাবেই আদালত সেটা বিচার বিবেচনা করবেন সেই প্রেক্ষিতে। ফলে এই প্রয়োজনে, কারণ হচ্ছে ল হচ্ছে ডাইনামিক সাবজেক্ট। দেখুন একসময় যেভাবে আইন দেখা হতো, আজকে নতুন যুগে এই যে সাইন্টিফিক প্রসিডিওর গুলো এসেছে, এই যে ধরুন নার্কো টেস্ট থেকে শুরু করে ভয়েস স্যাম্পল টেস্ট, আমাদের ধরুন এর আগে এভিডেন্স অ্যাক্টে 65B, নতুন অ্যাক্টে 63। 65B কেন আনতে হয়েছিল? কারণ যুগের সঙ্গে আগিয়ে গিয়ে ইলেকট্রনিক এভিডেন্স গুলো আসছিল। আজকের যুগে দাঁড়িয়ে ধরুন এই চ্যাট জিপিটি সহ বিভিন্ন এআই এসছে, সহজেই ভয়েস টেম্পার করা যায়, আপনার ভয়েস দিয়ে অন্য কোনো কথা। এই জন্যই ভয়েস স্যাম্পল টেস্ট নিয়ে আপনার তার জেনুইনিটিটাকে কম্পেয়ার করতে হয়। সেই জন্য সায়েন্টিফিক ইনভেস্টিগেশনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ধরনের টেস্ট। মারাত্মক কথা বললে আমি দ্রুত একবার এই মুহূর্তে আজকের খবরটা রাখবো। আদালতে যা হলো, আবার বলছি যে সম্ভাবনার কথা ফিরদৌস শামীম বললেন, নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেখুন, সবকিছুর একটা সীমা আছে। বিচারক একটা নির্দেশ জারি করেছে, সেটা মানতে বাধ্য। ডিজে মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট। কণ্ঠস্বরের নমুনা না দিলে রক্ষাকবচ প্রত্যাহারের হুঁশিয়ারি পর্যন্ত দিলেন বিচারপতি। ফলে আর কোনো উপায় রইল না, কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আর কার্যত কলকাতা হাইকোর্টের চাপেই কণ্ঠস্বরের নমুনা দেওয়ার নির্দেশকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলা প্রত্যাহার করতে হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে প্রশ্ন করেন, কবে গলার স্বর দেবেন তার মক্কেল? সবকিছুর একটা সীমা আছে। বিচারক একটা নির্দেশ জারি করেছে, সেটা মানতে বাধ্য বলে মন্তব্য করেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। এর পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দৃষ্টান্তমূলক আর্থিক জরিমানার হুঁশিয়ারিও দেন তিনি। এই প্রসঙ্গে বিচারপতির মুখে উঠে আসে ডিজে মন্তব্য মামলায় এফআইআর রুজুর প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেওয়া রক্ষা কবচের কথাও। শুক্রবার বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, তদন্তে সহযোগিতা করতে হবে বলেই আদালত রক্ষা কবচ দিয়েছে, না হলে সেটা প্রত্যাহার করে নেওয়া হবে। বিচারপতি বলেন, আদালত থেকে রক্ষা কবচ পাওয়ার পর এটা তদন্তকে বিপথে চালিত করার কৌশল। গলার স্বর দেওয়ার নির্দেশিকা খারিজের আবেদন করে আপনি কি ঠিক কাজ করেছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে প্রশ্ন করেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। ভোট প্রচারে বারবার ডিজে বাজানো নিয়ে হুঁশিয়ারি দিতে শোনা গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে গ্রামে একটু করে ডিজেও বাজবে। এই মন্তব্যের প্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে উস্কানিমূলক ভাষণ, হুমকি এবং শান্তি বিঘ্নিত করার অভিযোগে এফআইআর দায়ের হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা নেওয়ার কথা বলে বিধাননগর আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে যান তৃণমূল সাংসদ। বিধাননগর আদালতের নির্দেশে কণ্ঠস্বরের নমুনা দেওয়ার কথা থাকলেও 30শে জুন ও 8ই জুলাই পরপর দুবার গরহাজির ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, 15ই জুলাই অর্থাৎ আগামী বুধবার দুপুর 12টায় বিধাননগর আদালতের বিচারকের সামনে হাজির হয়ে কণ্ঠস্বরের নমুনা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী আবেদন করেন, এই কণ্ঠস্বরের নমুনা যেন অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করা না হয়। যদিও এ নিয়ে কলকাতা হাইকোর্ট কোনো নির্দেশ দেয়নি। নানা মহলে প্রশ্ন উঠছে, কণ্ঠস্বরের নমুনা দিতে আপত্তি কিসের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের? তিনি কি ভয় পাচ্ছেন? তদন্ত প্রক্রিয়ায় যদি কারোর কণ্ঠস্বরের নমুনা প্রয়োজন হয়, নিশ্চিতভাবে তদন্তকারী সংস্থা সেই কণ্ঠস্বরের নমুনা নেবেন, গ্রহণ করবেন, এবং যে কোনো নাগরিকের কর্তব্য সেই কণ্ঠস্বরের নমুনা দিয়ে তদন্তকারী সংস্থাকে সাহায্য করা। দুর্ভাগ্য হলেও সত্য, কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পেতে 4 মাস সময় লেগেছিল। ফলে বোঝাই যাচ্ছে যে এরা কণ্ঠস্বরের নমুনা দিতে অত্যন্ত ভয় পাচ্ছেন। সেখানে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পেতে এই কীর্তি করতে হয়েছিল। এখন আদালতের নির্দেশে আগামী 15 তারিখ নিশ্চিতভাবে যে নির্দেশ দিয়েছেন সেই অনুযায়ী তাকে কণ্ঠস্বরের নমুনা দেবেন। শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সওয়াল করেন, তার মক্কেল হাজিরা দেবেন, কিন্তু ডিম ছোড়া থেকে রক্ষা করুন। কলকাতা হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেন ডিম ছোড়া বা অন্য হেনস্থার শিকার হতে না হয় তা নিশ্চিত করতে হবে পুলিশকে। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। দেখুন, আমার মনে আছে এই অনুষ্ঠানে এই শুভময়দার চেয়ারে বসে অভিজিৎ দাস ববি এই অভিযোগ করেছিলেন, একটা ভিডিও দেখিয়ে এবং একটা লাইভ চ্যাট তাতে রেকর্ডেড সেই মুহূর্তে ছিল। সেটা হচ্ছে একজন রোগিণী মালতী বিশ্বাস, তার একেবারে পরিষ্কার অভিযোগ ছিল যে সেবাশ্রয় ক্যাম্পে, অর্থাৎ এই ডায়মন্ড মডেলের নিঃসন্দেহে স্বাস্থ্যক্ষেত্রের একটা ডায়মন্ড, সেবাশ্রয় ক্যাম্পে ভুল চিকিৎসার জন্য তার পা বাদ চলে গেছে। কি ঘটনা
এখানেই ববি তার অভিযোগ হিসেবে তুলে ধরেছিলেন। আজকে সেই বিষয়ে 11 জনের বিরুদ্ধে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 11 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হলো। পরের প্রতিবেদন। আজকে আমি চিরদিনের জন্য পঙ্গু হয়ে পড়ে রয়েছি। একসময় তিনি পরিবার নিয়ে ঘুরে বেড়াতে ভালোবাসতেন, কিন্তু সেদিন আর নেই। এখন সম্বল বলতে শুধু এই নকল পা। অভিযোগ, সেবাশ্রয় ক্যাম্পে ভুল চিকিৎসার কারণে ডান পা বাদ দিতে হয়েছে দক্ষিণ 24 পরগনার রবীন্দ্রনগরের বাসিন্দা 58 বছরের মালতী বিশ্বাসের। আর সেই ঘটনায় বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 11 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন তাঁর স্বামী। 2025 সালের 6 ফেব্রুয়ারি হাঁটুর সমস্যা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় ক্যাম্পে গিয়েছিলেন মালতী বিশ্বাস। এই হল 6 ফেব্রুয়ারি চিকিৎসকের দেওয়া প্রেসক্রিপশন। তাতে না আছে চিকিৎসকের সই, না আছে চিকিৎসকের রেজিস্ট্রেশন নাম্বার, এমনকি প্রেসক্রিপশনে তারিখটুকুরও উল্লেখ নেই। লোকালে যে সব ছিল তারা হচ্ছে কেউ ডাক্তার না, বুঝতে পারলাম না, যারা তাদের প্রেসক্রিপশনে কোনো সই বা তাদের রেজিস্টার নম্বর কিচ্ছু তাদের নেই। তখন দেখানোর পরে তারা টাকার ডিমান্ড করছে যে আপনার টাকা ব্যবস্থা করতে পারেন, বলুন 20 দিনের মধ্যে সব ব্যবস্থা করে দেবো। তাদের টাকা যদি দেবো তাহলে সেবাশ্রয়ের মাধ্যমে আসবো কেন? পা যে কেটে বাদ যাবে এটা আমি ভাবিনি। প্রথম যে ডাক্তার সে আমাকে দেখেই প্রথমে হেসে বলছে, আপনি 1,20,000 টাকা দেবেন। আমি বললাম, আপনি কি বলছেন? আপনি এখানে বসে আছেন, আপনি ডাক্তার তো? 6 তারিখ থেকে ওষুধ দেওয়া হয়, তিনি সেই ওষুধ খেতে শুরু করেন, ব্যথা কমে না। আবার তিনি 8 তারিখ সেবাশ্রয়ের মডেল ক্যাম্পে যান এবং তারপর সমস্যা কমে না। তাকে চিকিৎসকরা যে ওষুধ দেন সেই ওষুধ তিনি গোটা ফেব্রুয়ারি মাস, গোটা মার্চ মাস, মার্চের 19 তারিখ পর্যন্ত গত বছরের খেয়ে গিয়েছিলেন। তারপরে যখন তিনি আবার যান তখন তাকে বলা হয় যে সরকারি হাসপাতালে রেফার হতে হবে। পরিবারের দাবি, সেবাশ্রয় ক্যাম্প থেকে পাঠানো হয় এমআর বাঙ্গুর হাসপাতালে। সেখান থেকে আবার চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজে রেফার করে দেওয়া হয় মালতী বিশ্বাসকে। সেখানেই 2025-এর 27 মে অস্ত্রোপচার করে তার ডান পা বাদ দিয়ে দেওয়া হয়। ওরা বাঁ পাটা অপারেশন করলো। বাঁ পাটা অপারেশন করার পরেও দেখলাম যে অসাকসেস। সেবাশ্রয়ের যে ওষুধটা খেয়েছে সেই ক্ষেত্রে বেড়ে গেল, তাদের ভুল ট্রিটমেন্টের জন্য পাটা বাদ গেল। যেতে কে বলেছিল? গেছেন কেন? কেন গেছেন? যদি কোনো জেনুইন বড় রোগ থাকে, আপনার হাউস ফিজিশিয়ান এতদিন যাদের দেখাতেন কোনো বড় হাসপাতালে না দেখিয়ে একটা শিবির হচ্ছে, আপনি সেখানে চলে গেলেন। মালতী বিশ্বাসের পা বাদ দিতে হলেও অল্পের জন্য রক্ষা পান সরিষা কালীমন্দির তলার বাসিন্দা কলেজ ছাত্রী সুস্মিতা অধিকারী। ওখানে বলে দিয়েছিল এটা আপনার অ্যাপেন্ডিক্স হয়েছে, ইমিডিয়েটলি অপারেশন না করলে মানে যন্ত্রণাটা আরো অনেক বাড়বে। আমি বাইরে একটা ডক্টর দেখালাম, উনি ফার্স্ট বললেন যে ইউএসজি করো। ইউএসজি করলাম আমরা, সেরকম কিছু ধরা পড়েনি। ওষুধটা আজকের আমি খাইনি বলে ওষুধগুলো তো আমি খেতেও পারতাম। উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ে সেবাশ্রয় ক্যাম্পে গেছিলেন সরিষার কলাগাছিয়ার বাসিন্দা সীমা কাঁঠাল। লাভের থেকে তো লস হয়ে গেল, তো আমি তো নিজে তো অসুস্থ শুয়ে পড়লাম। সেবাশ্রয় গিয়ে কোনো লাভ হলো না? না 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 না, কোনো লাভ হলো না। ওরা মানুষ মেরে দেবার কল করে খুঁয়ে দিয়েছে। ওদের সাজা উচিত, সেরা ইচ্ছে কোনো মানুষ মেরে দেয়। সেবাশ্রয়ের সঙ্গে যুক্ত একাধিক চিকিৎসকও সেবাশ্রয় অনিয়মের অভিযোগে সরব হয়েছেন। যে ওষুধগুলো থাকতো সেই ওষুধগুলো কিন্তু কোনো প্রথিতযশা কোম্পানির ওষুধ নয়। 2nd, 3rd, 4th ইয়ারের স্টুডেন্ট তারা যেতে বাধ্য হতেন এক প্রকার, কারণ এই থ্রেড কালচারের পরিণতি হিসেবে তাদের যদি না যান তাদের ভয়াবহ বিপদের সম্মুখীন হতে হবে। ভয় ছিল দূরে ট্রান্সফার না করা, আশা ছিল কাছে যদি ট্রান্সফার হতে পারি। তো এই একটা জায়গায় হয়তো আমরা যেতে বাধ্য হতাম, কিন্তু দেখা গেল যে পরিণতিতে আমাদের আখেরে ক্ষতি হয়েছে। মডার্ন মেডিকেলের ডাক্তারদের ইম্পর্টেন্সটা ওখানে কিন্তু ওই মানে ইনফ্যাক্ট আমাদেরও বোধহয় দেওয়ার মানে সবাই সেইভাবে রাজিও হয়নি। আয়ুষ ডাক্তাররা ওখানে মেনলি ওখানে ব্যাপারটাকে অর্গানাইজ করেছে। এটা সোনোগ্রাফি কী করা হয়েছে, হ্যাঁ কারা করেছে, এগুলো আমরা কোনো খবর রাখি না বা আমরা সেইভাবে দেখার সুযোগও পাইনি। সব মিলিয়ে সেবাশ্রয় নিয়ে বিতর্ক থামছে না। সন্দীপ সরকার ও প্রবীর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। মানে সাংসদ অন্তত কয়েক কোটি টাকা দিয়ে বিজ্ঞাপন করেছেন, তা এখন তারা বলছেন গেছেন কেন? কি অসাধারণ! দেখো আমি বলবো, আমি একটু আগে বলেছিলাম যে এরকম আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ভারতরত্ন দেওয়া উচিত ছিল, আর এখন বলছি আমাদের কুণাল ঘোষকে এইসব পুরস্কার না, একে রাষ্ট্রপতি করে দেওয়া উচিত। কেন? কি অদ্ভুত নিখুঁত কারু পায়ের কাজ দেখিয়ে, মানে মেসি ফেসি বাচ্চা তৃণমূল দলটাকে পুরো তুলেই দিল। এই একা লড়ে গেল। হাউ হি ডেয়ার্স, যে কেন গেল এই কথাটা, কত বড় অসম্মান। একদিকে ভদ্রমহিলার পা চলে গেছে, ভদ্রলোক ওইভাবে বিবৃতি দিচ্ছেন, ওনার দলের সাংসদ
ওনার দলের অল ইন্ডিয়া প্রেসিডেন্ট, তারই ডাকে ওনারাই বলেছেন লক্ষ লক্ষ মানুষ গেছে। তার দলের আজকে মেইন যে লোকটি একা কুম্ভের মতো রক্ষা করার ভান দেখাচ্ছেন। আর এখানে দুটো জিনিস হতে পারে, একটা হলো যে উনি নিজের দলের যুবরাজকে মানেন না, অথবা ওনাকে হ্যাকেল করার জন্য বলছেন। এবং এতটাই এখনো উনি কুণাল বুঝতে পারছে না যে ও হেরে গেছে, ওর দল হেরে গেছে, এইভাবে বলছেন। বেশ আমি অনিবার্যের কাছে যাবো। অনিবার, একটা জিনিস খুব পরিষ্কার, সেটা হচ্ছে সেখানে যারা ডাক্তাররা গেছিলেন তারা অন ক্যামেরা আজকে বলছেন যে বেশিরভাগ ডাক্তার হয় ভুয়ো ডাক্তার, নয় ডাক্তারির ছাত্র, যাদের চিকিৎসা করার কোনো আইনি অধিকার নেই। সব থেকে যেটা মারাত্মক সেটা হচ্ছে আয়ুর্বেদ বা অন্য স্ট্রিমের হোমিওপ্যাথির ডাক্তারির ছাত্রদের দিয়ে প্রেসক্রিপশন লেখানো হয়েছে। এই জিনিস সত্যি হলে মারাত্মক। দেখুন, সত্যি হলে অবশ্যই মারাত্মক, কিন্তু কোনটা যে সত্যি, আজকে যে ওষুধগুলো পাওয়া গেছে সেগুলো তো সত্যি, সেই ওষুধ এক্সপায়ারি ডেট হয়ে যাওয়ার পর দেওয়া হবে কেন? সেটা দেওয়া হয়েছিল, দেওয়া হয়নি, কি হয়েছিল আমি জানি না, কিন্তু এখানে সায়ন্তন বাবু যেটা বললেন, অভিযোগ মানেই সত্যি নয়, অভিযুক্ত মানেই দোষী নয়। আমি একই কথা বলছি, এটা নিয়ে এত কথার কিছু না, এক লাইনে শেষ, অভিযুক্ত মানেই দোষী নয়। তদন্ত করুন, এবার ওনাদের তদন্তের কি ফলাফল হয়, আমি যদি এটা সহজ না, তুমিও কি মনে করছো যে মানে এই প্রশ্ন তৃণমূলের করা উচিত যে গেছিলেন কেন? না, আমি সেরকম কিছুতে যাচ্ছি না, যে যার প্রত্যেকের যেতে পারেন। এবং দেখুন, যে ঘটনা ঘটেছে তার কারণটাই যেই হয়ে থাকুক, অত্যন্ত খারাপ বিষয়, কারো পা বাদ যাওয়া বা জেনারেল অসুস্থতা বেড়ে যাওয়া অত্যন্ত খারাপ বিষয়। কোনো রকম মেডিকেল নেগলিজেন্স আমাদের দেশে সাধারণত সিরিয়াসলি নেওয়া হয় না, শুধু সেবাশ্রয় বলে নয়, অনেক বড় বড় কর্পোরেট হাসপাতালের বিরুদ্ধে এরকম অভিযোগ আছে। যদি দেখা যায় যে যারা চিকিৎসক বলা হচ্ছে, পরিচয় দেওয়া হচ্ছে, তারা চিকিৎসকই নয়। আমি কিন্তু একবার যে এই খারাপ ঘটনাটা এই স্টুডিওতেই আনার্থ হয়েছিল, দেখাবো একবার আপনাকে ছবি দেখাচ্ছি। আচ্ছা, আমি এনার ছেলের ভিডিও দেখাতে পারি, দেখতে পাচ্ছেন এটা? এই দিদির পাটা পুরো বাদ, এই মহিলা সেবাশ্রয়ের জন্য তার ছেলের আমি জাস্ট 2 মিনিটের আমি একটা ভিডিও শোনাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। আমার মাকে নিয়ে বিগত বছরেতে অভিষেক ব্যানার্জির মাননীয় এমপি মহাশয় তিনি যে সেবাশ্রয় ক্যাম্প করেছিল, সেই ক্যাম্পে মাকে দেখাতে গিয়েছিলাম। সেইখানে সামান্য মায়ের হাঁটুর ব্যথা ছিল, মা সম্পূর্ণ ভালোভাবে হাঁটতে পারতো। সেবাশ্রয় ক্যাম্প থেকে বিভিন্ন ছবি আমাদেরকে পয়সা খরচ করে তুলিয়েছে। সেখান থেকে তারপর বললো এমআর বাঙুর যেতে, এমআর বাঙুরে গেলাম। এমআর বাঙুর থেকে সেবাশ্রয় ক্যাম্পে রেফার করেছিল ন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটালে। সেখানে দুর্ভাগ্য, অপারেশন করতে গিয়ে ডক্টররা, আমাদের মাননীয় এমপি সাহেবের ডক্টররা ভুল অপারেশন করে অপারেশন থিয়েটারে মায়ের শিরা কেটে ফেলে। মাকে বাঁচানোর জন্য তখন আমাদের এই সিদ্ধান্ত নিতে হয়, মায়ের সম্পূর্ণ অ্যাম্পুটেশন হয় এবং সেই অ্যাম্পুটেশনের পা কেটে বাদ চলে যায়। দয়া করে এই বিষয়টি দেখবেন, যাতে গরিব মানুষ আমরা খেটে খাই। এই মহিলা সারা জীবনের জন্য তিনি পঙ্গু হয়ে গেলেন, যাতে কোনো একটা সুষ্ঠু বিচার হয়। আপনার কাছে এই আমার প্রার্থনা। ভয়ঙ্কর আরো অনেক আছে। শুনবু, দেখুন 1957 সালে সিডনি লুমেট পরিচালিত একটা মার্কিন চলচ্চিত্র হয়েছিল 12 অ্যাংরি ইয়াং ম্যান, এবং পরবর্তীকালে এক রুকা হুয়া ফয়সালা 1989, এবং তারপর সৃজিত বাবু যেটা 2025-এ করেন সত্যি বলে সত্যি কিছু নেই। এবার এই সত্যি বলে সত্যি কিছু নেই চলতে চলতে পশ্চিমবঙ্গে ভুয়ো ডাক্তার, ভুয়ো আইএএস, ভুয়ো আইপিএস, এ তো পুরো একটা ভুয়ো পশ্চিমবঙ্গ। গত 15 বছর চললেও সায়ন্তনবাবুরা জিতে এলেন। তা এই ঘটনাগুলোয় চিকিৎসার ভুল হতে পারে, তার তো একটা আলাদা আইন টাইন আছে, কিন্তু এই ধরনের ভুয়ো ব্যাপারগুলো যদি হয়, তাকে ওই 12 জন জুড়ি আতলামো করছেন সত্যি বলে সত্যি কিছু নেই বলে, এর বাইরে বেরিয়ে এসে কিন্তু একটা মতাদর্শের জায়গা থেকে পশ্চিমবঙ্গকে বার করার একটা চেষ্টা যারা ক্ষমতায় আছেন তাদের নিতে হবে, নইলে এটা খুবই হতাশা। আমি পরিষ্কার আমি বলছি, সেবাশ্রয়ের নাম দিয়ে যে ভাওতা হয়েছে, সেই সময় ক্ষমতায় ছিল, ফলে ক্ষমতার দ্বারা সবকিছু নিয়ন্ত্রণ করেছে, প্রজেক্ট করেছে, বিজ্ঞাপিত করেছে এবং মানে সেইভাবে সেটাকে ব্যবহার করেছে। কিন্তু এই যে যতটুকু আনার্থ হয়েছে, যতটুকু মানে ওষুধপত্র ইত্যাদি এবং মানুষের এভিডেন্স যতটুকু আমরা পাচ্ছি, তাতে ইমিডিয়েটলি সেবাশ্রয়ের যারা অর্গানাইজার, চিফ অর্গানাইজার সমেত, আমি তো মনে করি অ্যারেস্ট করা উচিত ছিল। এতদিন পর্যন্ত পুলিশ চুপ করে আছে কেন? এটা আমি অবাক হয়ে যাচ্ছি। আমি জানি না, আমার পাড়ায় যদি এরকম একটা ঘটনা ঘটতো, আমি ড্যাম শিওর পাড়ার অর্গানাইজাররা এতক্ষণ জেলে থাকতো। কিন্তু মানে যিনি অর্গানাইজ করেছিলেন তিনি প্রভাবশালী, সেই কারণে নাকি প্রভাবশালী দিল্লির কোনো একটা লিঙ্কেজ আছে, সেই লিঙ্কেজের মানে যবে সংকেত আসবে তারপরে কোনো ব্যবস্থা নিবে। একেবারে পরিষ্কার এটা আমরা বুঝতে পারছি যে এই ঘটনাটাই ছিল একটা জালিয়াতি,
একটা ভুয়ো বিষয়, মানুষের জীবন বিপন্ন করে এই জিনিসগুলো করা হয়েছে নিজের রাজনীতির স্বার্থে। সেইখানে এতদিন ধরে তদন্ত খেলবে এবং একটা সময় গিয়ে সব হারিয়ে যাবে, এটা কিন্তু হতে পারে না। আজকে বাদ গেছে বলে খবর হয়েছে, কিন্তু আমি বলছি ওষুধ খেয়ে কি প্রতিক্রিয়া হয়েছে, ওই ওষুধ এক্সপায়ারি ডেট যে অভিযোগটা অতিক্রান্ত হওয়ার পর কত মানুষকে দেয়া হয়েছে তার হিসেব কে নেবে? দেখুন, এগুলো সমস্ত হিসাব নেওয়ার বিষয় আছে, যেটা ভাই অনির্বাণ বললো প্রথমে, দোষী অভিযুক্ত মানেই দোষী নয়, একদম সমর্থন করছি। কিন্তু এতদিন এফআইআরও হয়নি, এখন এফআইআর হয়েছে। ওই ভদ্রমহিলা সাহস পাননি প্রকাশ্যে আসার, এখন প্রকাশ্যে এসছেন। না না, উল্টো ভদ্রমহিলা এবং আমি বলছি শান্তনুবাবু সমর্থন করছি দাদা, ভদ্রমহিলা এবং তার স্বামী, আমি জানিয়ে রাখি, বারবার সাংসদের অফিসে তার সেক্রেটারিদের সঙ্গে দেখার চেষ্টা করছেন, কেউ দেখা করেননি। অর্থাৎ আমি বলছি যে ব্যবস্থা তো পরে, তারা সাহায্য চাইতে গেছিলেন যে কি অবস্থা আমার চিকিৎসা করে, সেই সারাটুকু পাননি। এটার নামই তো তৃণমূল কংগ্রেস। হ্যাঁ, কিন্তু আপনারা কি করবেন? আমরা ব্যবস্থা নেব, আমরা ব্যবস্থা নেব, আমরা ব্যবস্থা নেব। যারা প্রতিবাদ করবেন তারা গুণীজন, যারা প্রতিবাদ করেছেন তারা গুণীজন। এই যে সেবাশ্রয় ক্যাম্প নিয়ে এত অভিযোগ আসছে, সেই সেবাশ্রয় ক্যাম্প সামলানোর অন্যতম দায়িত্বপ্রাপ্ত ছিলেন শান্তনু সেন। মাত্র কদিন আগে শারদ মুখোপাধ্যায়, আমাদের স্বাস্থ্যমন্ত্রী, তার সঙ্গে ঠিক পাশে দাঁড়িয়ে তিনি রত্নাদেবকে সংবর্ধনা দিচ্ছেন। শেষ করতে ডক্টর শান্তনু সেন তো তৃণমূলে ছিলেন না একটা দীর্ঘ সময়, তারপর তো শান্তনু সেনকে আপনারা ফেরতও নিয়ে নিলেন। না ঠিক তো, এর জবাব ফিরে আসার পর শান্তনু সেনকে ডিপেন্ড করবে তৃণমূল। আমরা তো খারাপ, তো আমরা সব খারাপ করছি না। আরে আমাকে তুমি শান্ত থাকো না। এবার বিষয়টা হচ্ছে শান্তনু সেন ছিলেন, এখন শারদ বাবুর সঙ্গে তিনি তৃণমূলে নেই শান্তনু সেন, বলতে দাও না, কিন্তু ফিরে এসেছিলেন, এটা ঠিক। ফিরে আসার পর তিনি এসেছিলেন। তো আমরা তো খারাপ, প্রথমেই তো বলছি বিজেপি তো দোয়া তুলসী পাতা, দুধে সোনা পাওয়ার সেই সোনা দিয়ে খারাপ না ভালো। আরে আপনি শান্তনু সেন কেন ব্যাটিং করছেন? কতদিন পর আপনার নেতা। আমি ব্যাটিং করছি না, নেই আমি বলছি তো। দ্বিতীয় হচ্ছে সে সময় যিনি স্বাস্থ্য সচিব কখন কে থাকে আর যায়, আরে শেষ করতে দাও। চলে গেল আর এসে গেল, বোঝা গেল। সে সময় যিনি স্বাস্থ্য সচিব ছিলেন নারায়ণ স্বরূপ নিগম, তার বিরুদ্ধে বিজেপি তখন অভিযোগ তুলতো। এখনো তিনি স্বাস্থ্য সচিব আছেন, এখন বিজেপির অভিযোগ তোলে কেন? স্বাস্থ্য দপ্তর তিনি চালাচ্ছেন। হিসেব খুব গুলিয়ে যাচ্ছে। আমি বলছি অনির্বাণ, একটা চমৎকার আমার কাছে এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ আসছে, সেটা হচ্ছে আগামীকাল এই যে বলছেন না শান্তনু সেন কোথায়, তৃণমূল থেকে বহিষ্কৃত, তৃণমূল থেকে সাসপেন্ডেড, না আবার তৃণমূলে ফিরে এলেন, আবার মুখপাত্র হলেন, এখন কোথায় আছেন সত্যি আমি জানি না। কিন্তু যেটা জানতে পারছি, যেটা হতে পারে, সেটা হচ্ছে ক্যাম্পের কথা হচ্ছে সেবাশ্রয় ক্যাম্প নয়, ঋতব্রত ক্যাম্পে এই রকম আজকে জল্পনা যে অনুব্রত মণ্ডল, ভুল শোনেননি, বীরভূমের কেষ্টবাবু কালকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের এই যে পাল্টা তৃণমূল, আসল তৃণমূল, ঋতব্রত তৃণমূল, যে নামেই ডাকুন, সেইখানে জয়েন করছেন। এই অনির্বাণ, তোমার আর শান্তনুবাবুর মানে সবার হিসেব কিন্তু গুলিয়ে যাবে। না না, গুলিয়ে করে যাচ্ছে না। আমার হিসেব তো গুলিয়ে যাচ্ছে, তোমাদেরও যাবে। আমি কে আছে কে নেই, কে আছে কে নেই। না না, আমি সুমন্ত আপনাকে বলছি, গুলিয়ে করে কিছু যাচ্ছে না। এই যারা মুসলেখা দিয়ে চলে যাচ্ছেন, আমাদের কিন্তু ভারী অনুব্রত মুসলেখা দিচ্ছে। যদি ঋতব্রত ব্যানার্জি ক্যাম্পে যান, অবশ্যই মুসলেখা দিয়েই যাচ্ছে। এবং আগে অনির্বাণ, তোমরা তো আগে বলতে যে পরে যারা এসছে, যারা তৎকাল তৃণমূল হয়েছে তারা যাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা ক্লোজ তারা যাচ্ছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, বিশ্বাস, অরূপ রায়, মালা রায়, কাকলি ঘোষ, অনুব্রত মণ্ডল, আমি সবার কাছে আসবো, আমি অনুমতি নিয়ে আধ ঘন্টা সময় একটু বাড়ালাম। সেটা হচ্ছে যে অনুব্রত মণ্ডল হচ্ছে সেই নেতা, বিরল নেতাদের মধ্যে অন্যতম, যার মাথায় অক্সিজেন কম যায় এবং সেই কম যাওয়ার দায়িত্ব নিয়েছিলেন স্বয়ং তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বলছি সুতরাং অনুব্রত মণ্ডল যদি যান, নিঃসন্দেহে সেটা কালীঘাট তৃণমূলে বড় ধাক্কা, এবং যাকে একবার প্রকাশ্যে
নিজে বলেছিলেন, তারপর মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করে নিয়েছিলেন। এই রাজ্যসভা নিয়ে এত কথা হচ্ছে, অনুব্রত মণ্ডলকে রাজ্যসভায় পাঠানোর প্রস্তাব স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন। যাই হোক, আমি এখান থেকে দ্রুত একবার ক্যাম্প নিয়ে কথা হচ্ছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ক্যাম্পে আজকে ঠিক কি হলো, কি বলছেন তিনি, দেখবো। কেষ্টদার সঙ্গে আমার নিয়মিত কথা হয়, গত কয়েক বছর ধরেই হচ্ছে। এখন রেজাল্ট বেরোবার পর কেষ্টদার সঙ্গে অন্তত 30 বার কথা হয়েছে। আমার মনে নেই 30 বার কি 30 বার কথা হয়েছে, আমি দায়িত্ব নিয়ে বলছি 30 টাইমস কেষ্টদার সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। আপনাদের সঙ্গে ঢাকার বা আপনাদের সঙ্গে একসঙ্গে পথ চলার ইচ্ছা প্রকাশ করেছিলেন? এই নিয়ে আমার সঙ্গে কেষ্টদার কোনো কথা হয়নি। কেষ্টদার সঙ্গে আমার সম্পর্কটা ব্যক্তিগত। কেষ্টদা একজন দক্ষ সংগঠক, কেষ্টদাকে আমি নেতা মানি। তো কেষ্টমণ্ডল একটা নাম, তো স্বাভাবিকভাবে কেষ্টদার সঙ্গে পার্সোনালি কি কথা বলেছি, আই কান্ট শেয়ার ইট উইথ দ্য মিডিয়া। আপনারা অপেক্ষা করুন না কেন, আগামীকাল দুধে দুধ পানিতে পানি হয়ে যাবে। কালকে দিন পর্যন্ত অপেক্ষা করুন। আমি বলছি জল্পনা খুব ইন্টারেস্টিং। আমার এবার ফিরদৌসের কাছে একবার যেতে হবে। ফিরদৌস, আমার মনে পড়ছিল যে এই অনুব্রত মণ্ডল সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে জেল থেকে বেরোনোর পর ওকে বীরের সম্মান দিতে হবে, এবং দক্ষ সংগঠক তো কতবার বলেছেন, বাংলার বাঘ ববি হাকিম বলেছিলেন। আমি বলছি স্যার আশুতোষ, আমি তার শ্রদ্ধা জ্ঞাপন করছি, এই পাশাপাশি এই শব্দবন্ধগুলো বোধহয় রাখা যায় না। তাদের সঙ্গে কিসের তুলনা করছি? বীরভূমের বাঘ হোক, বাংলার বাঘ হোক, মারাত্মক, বাঘেরও অপমান, আসল বাঘের। একদম শুরু হয়েছিল অনুব্রত মণ্ডলের, সেই মনে আছে আপনাদের? আমি বলছি পুলিশের গাড়িতে বোম মারো। আপনি এই যে কিছুক্ষণ আগে ভয়েস স্যাম্পল টেস্ট বললেন না, কেস্টোর ভয়েস স্যাম্পল টেস্ট কোনোদিন হয়নি। এখন রিজিম পরিবর্তন হয়েছে, দেখছেন অনেকে যারা জেলে যায়নি তারা জেলে যাচ্ছে। এবার অনেকে তো অপেক্ষারত, যাদের ভয়েস স্যাম্পল টেস্ট হয়নি বা এই ধরনের যারা আছে তারা তো অপেক্ষারত। তৃণমূল কংগ্রেস যেমন ধরুন বিভিন্ন ভাগে ভাগ হয়েছে, কিন্তু ওভারঅল যদি দেখেন তৃণমূল কংগ্রেসে তো 3 ধরনের শ্রেণী ছিল। একটা হচ্ছে জেলের মধ্যে থাকা তৃণমূল, জেল ফেরত তৃণমূল, আর জেলের জন্য অপেক্ষারত তৃণমূল। এখন যারা অপেক্ষারত বা একবার ঘুরে এসেছেন আবার দ্বিতীয়বারের জন্য অপেক্ষারত, তারা তো ভয়ে আছেন যে আমার আবার যদি ভয়েস স্যাম্পল টেস্ট হয়ে যায়, আরো 4টে হয়ে যায়। ফলে এখন সকলের কিন্তু সেই ডেস্টিনেশন বিজেপি, এখন যেন তেন প্রকারেণ ডেস্টিনেশন বিজেপি প্রজেক্ট চলছে এদের। এখন এক একজন এক এক ফর্মে, কারণ ধরুন ডিরেক্ট বিজেপি ফর্মে যাচ্ছে, কেউ ঘুর পথে নতুন একটা পেডিস্টাল তৈরি হয়েছে, সেটা ওই এনসিপিআই বা তৃণমূল ঋত। ফলে এরকম একটা পেডিস্টাল তৈরি হয়েছে, ফলে সেই পেডিস্টালে পা দিয়ে তারপরে আবার আমি বলছি অনুব্রত মণ্ডল ঋতব্রত বাবুদের ওখানে জয়েন করলে এটা কি হবে? ভালো তৃণমূল, আধা ভালো তৃণমূল? ওরা তো কি আসল তৃণমূল বলছে? আমাদের বক্তব্য পরিষ্কার, আমরা বিধানসভায় বিরোধী দল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দলকে চিনি। ওরা ঠিক করুক কিন্তু আমার কথাটা সেটা নয়। আমার কথাটা হচ্ছে আমরা কি এর থেকেও একটা বড় প্রশ্ন আছে, সেটা হচ্ছে অনুব্রত মণ্ডলকে আপনারা কি বিদগ্ধ মনে করেন? শ্রমিক ভট্টাচার্যের কাছে এই প্রশ্ন আমার রইল। গুণীজন মনে করেন? মণ্ডল গুরুচর উপাধিতে ভূষিত হয়েছেন, নতুন কোনো উপাধি দরকার নেই। এটা অন রেকর্ড ক্যামেরার সামনে আমি সময় এক মিনিট এটাই বলি, ফিরদৌসদার কথা টেনেই বলছি, আমরা কি এতটাই অভাগা যে 15 বছর এমন একটা দল শাসন করলো, যেটা অনির্বাণের কথার সূত্র ধরেই বলছি এবং মেনেই হয়তো বলছি, যে সবাইকে মুচলেখা দিতে হচ্ছে। 15 বছর এমন একটা দল বাংলায় শাসন করলো, এত অভাগা আমরা যে দলটার সবাই 15 বছরের মধ্যে 10 বছর সুরেন্দ্রবাবুর ছিল, যারা তোমাদের মুচলেখা দিতে হয়েছে, যারা মুচলেখা, যারা সুরেন্দ্রবাবুর কাছে তোমাদের মুচলেখা দিচ্ছে না, কারণ তাদের মুচলেখা হয়তো বাজারে বিক্রিও হবে না, সেই কারণে হয়তো তারা ভাবছে আমরা মুচলেখা দেবো না। আমি সবার কাছে যাবো, তার আগে আমি সায়ন্তন বাবুর একটা শব্দ নেব, অভাগা। সত্যি জানেন সব থেকে অভাগা হচ্ছে আমরা, আর মনে হচ্ছে বিজেপি কর্মীরা। তার কারণ এই অনুব্রত মণ্ডল অন ক্যামেরা বলেছিলেন ওই মেয়েটা বিজেপি করে। আই রিপিট, ওই মেয়েটা বিজেপি করে, ওকে গাঁজার কেস দিয়ে দেয়। আমি বলছি আর ভারতবর্ষের কোনো রাজনীতিবিদ অন ক্যামেরা এই বাক্যবন্ধ, এই বাক্যরত্নগুলোকে কোনোদিন ব্যবহার করেননি। অর্থাৎ বিজেপি করলে বীরভূমে গাঁজার কেস দিতে হতো, সেখানে প্রত্যক্ষ হোক বা পরোক্ষ বিজেপির সঙ্গে অনুব্রত মণ্ডল কোনো সংযোগে এলে সেটা ওই মেয়েটা, তার বাড়ির লোক,
হয়তো যারা অসংখ্য মানুষ গাঁজা কেস খেয়ে 10 বছর জেল খেটেছেন, এরম একজনকে, যিনি একেবারে শুরু থেকে তৃণমূল করতেন, সেই রকম একজনকে যুক্তিতর্কে আমি নিয়ে এসেছিলাম। ফলস গাঁজার কেস দেয়া হতো দিনের পর দিন। একদম একদম। আমার শুধু এইটুকু যে ওই মেয়েটার কেমন লাগছে আজকে শুনে যে এই নিয়ে চর্চা হচ্ছে যে অনুব্রত মণ্ডল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিজেপির কাছাকাছি এলেন কিনা। যাই হোক, দেখো আমি এরকম একটা সিরিয়াস ব্যাপার, আগে বলো তোমার গুণীজন বা বিদগ্ধ লাগে কিনা অনুব্রত মণ্ডলকে? মানে অবস্থা বিদগ্ধ বাবা যায় প্রত্যেকে গুণীজন, এটা তো আমাদের সম্পদ। উন্নয়ন দাঁড়িয়ে 15 বছর দলের সম্পদ ছিল, আগামী দিনে দেখবো, আগামী 15 বছর হয়তো দেখবো যে এই দলেই থাকবেন উনি, হ্যাঁ সেখানকার সম্পদ। আর উনি একবার বলেছিলেন যে উনি যে শব্দবন্ধগুলো নিয়ে আসেন, যেরম চরম চরম, যেরম গুড় বাতাসা, তাই ডিকশনারিতে পাওয়া যায় না, তাই নিয়ে বিদগ্ধ মানুষদের চর্চা করতে হয়। ঠিকই তো বলেছেন। কোন সংখ্য, বাজে সংখ্য, সব মনে আছে আমার। অনুব্রত মণ্ডল ঠিক বলেছিলেন, কেন ওনার নেত্রী তো এমন এমন শব্দ নিয়ে এসছেন যেটা ডিকশনারিতে পাওয়া যায় না, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, আমার খালি টোটাল প্রোগ্রামটাতে আজকে একটাই কথা মনে হচ্ছে, টোটাল প্রোগ্রামটাতে তোমার যদি এই প্রোগ্রামটার ঘন্টাখানেক সুমন না হয়ে যদি হতো, এই প্রোগ্রামটার নামটা আগামীকাল থেকে এই সমস্ত নেতা নেত্রীদের আমরা কি নামে ডেকে বলবো তোমাকে, আমরা জানি না কালকে থেকে এরা কাদেরকে কি নামে ডাকবে লোকে, কোন পার্টিটা কেউ জানে না। তোমার এই গানটা শোনার পর আমি নিশ্চিত তুমি একজন বিদগ্ধ এবং গুণী মানুষ। হ্যাঁ সৌরভু, ওই আবার হজা বড়ালো, মানে হিজবিজ বিজের না ঝোপের মধ্যে হাসতে হাসতে পেট ফেটে গেছিল। মানে সত্যিকারের যে তৃণমূল বিজেপির যে বিষয়টা হচ্ছে, এবং বিজেপি যদি এদের অ্যাকসেপ্ট করে তাহলে যেটা দাঁড়াচ্ছে, বিজেপির অ্যাকসেপ্ট করবে না, এরা কোন আসল তৃণমূলে যাচ্ছে, নকল তৃণমূল থেকে, সেটা তাদের বিষয় না। এবং সেক্ষেত্রে যেটা দাঁড়াচ্ছে আপাতত যে তৃণমূল, সেটা হচ্ছে 41 সালে গুরু সদয় দত্ত মারা গেছেন, কিন্তু আপাতত এই তৃণমূলের নাম ব্রতচারী তৃণমূল, অর্থাৎ শুধুমাত্র ব্রতচারণ করে এরা বিজেপিতে যাওয়ার চেষ্টা করছে। এবার যাবে কি যাবে না সায়ন্তন বাবুরা দেখবেন কিছুদিন পরে। আমি পরিষ্কার আনাত করতে চাই, সেটা হলো জামিনে এই মুহূর্তে বাইরে আছে অনুব্রত মণ্ডল, যার জামিনের একটা কারণ হলো যে এভিডেন্সগুলো ট্রান্সলেশন করতে পাওয়া যায়নি উপযুক্ত লোক, তার জন্যই তাকে জামিন দিতে হয়েছে। এই জামিনে থাকা একটা লোক যে কোনো সময় জেলে চলে যেতে পারে, ফলে জেল থেকে বাঁচার জন্য কিন্তু ঋতব্রত তৃণমূলে যুক্ত হচ্ছে। এর গ্যারান্টি কোথায়? হ্যাঁ গ্যারান্টি আছে, ঋতব্রত গ্যারান্টি দিয়েছে। জাভেদ খান, যে জাভেদ খান এবং তার ছেলের বিরুদ্ধে 90টা মানে অবৈধ সম্পত্তির কথা স্বয়ং মুখ্যমন্ত্রী বলেছিলেন, আজকে জাভেদ খানের বাড়িতে তো আমি পুলিশ দেখি না, তদন্ত তো দেখি না। তাহলে জাভেদ খানকে যদি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা বাঁচিয়ে দিতে পারে, তো অনুব্রত মণ্ডল অতি সহজেই বুঝতে পারছে যে ভাই ওই শিবিরে যদি যাই তাহলে আমাকে দিল্লির তিহার জেলে আর যেতে হবে না। বিশ্বনাথ এক সেকেন্ড, আমি বিশ্বনাথদার কাছেই আসবো। তার আগে জাভেদ খানের কথা বললেন, আমি বলছি জাভেদ খান একেবারে আইন এবং বিচারের ঊর্ধ্বে যারা বলছেন, তারা আজকে সন্ধ্যেবেলা এই যে বৈঠকটার পরে প্রেস কনফারেন্সটা দেখাচ্ছিলাম, সেখানকার সিদ্ধান্ত কোট করছেন। ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের নতুন রাজ্য সভাপতি হলেন বিপ্লব মিত্র এবং কার্যকরী সভাপতি হলেন জাভেদ খান। আই রিপিট, ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের যারা আসল তৃণমূল কংগ্রেস বলে নিজেদের দাবি করছেন, তাদের কার্যকরী সভাপতি হলেন জাভেদ খান। ফলে সুমনদা, মানে জাভেদ খান যদি প্রোটেকশন পায়, তার পরিবার যদি প্রোটেকশন পায়, তার ছেলে যদি প্রোটেকশন পায়, তাহলে অতি সহজেই অনুব্রত মণ্ডল বুঝতে পারছেন যে আমার তিহার জেল থেকে যদি বাইরে থাকতে হয় তাহলে ঋতব্রতর কাছে কি আমি আশ্রয় নিব? ফলে পরিষ্কার আমার কাছে। কিন্তু দিনের শেষে একটা প্রশ্ন আসছে সুমনদা, দুর্নীতিমুক্ত সমাজ কিন্তু আমরা পাবো না। হয়তো মানে বিজেপি দ্রুত তৃণমূলীকরণ ঘটছে, হয়তো গোষ্ঠীগত দ্বন্দ্বও এরপরে দেখা দিবে, হয়তো তৃণমূলের যে রোগগুলো আমরা দিনের পর দিন এই স্টুডিওতে আলোচনা করেছি সেগুলোই আগামী দিনে দেখব। কিন্তু মানুষ কিন্তু বিজেপির কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ কিন্তু পরিবর্তনটা যে কারণে করেছিল, কিছু লোক জেলে যাবে আর কিছু লোক বাইরে থাকবে, কিছু লোকের তদন্ত হবে আর কিছু লোকের তদন্ত হবে না, কিছু লোক ন্যায় বিচার পাবে, কিছু লোক ন্যায় বিচার পাবে না। এটাকে রুল অফ ল আপনি বলবেন? এটা রুল অফ ল আমাকে বলতে হবে যে অনুব্রত মণ্ডল আজকে মানে জয়েন করে সে যদি নিরাপত্তা পেয়ে যায়, জাভেদ খান যদি মানে এই ভালো তৃণমূলের মধ্যে যুক্ত হয়ে
নিরাপত্তা পেয়ে যায়, তাহলে সমাজ থেকে দুর্নীতিমুক্ত হবে? দুর্নীতি রেখে আমি রাজনীতি করব, আমি দুর্নীতিমুক্ত সমাজ দিতে পারবো? দেখুন, আমি একেবারে এই মুহূর্তে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম কেষ্টমণ্ডলের সঙ্গে। কোট আনকোট তিনি যেটা বলেছেন, সম্মান পেলে দল করব, না পেলে নীরব থাকবো। এর অর্থ কি জানি না, কিন্তু জল্পনা কি আছে তা নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা কি বলছেন একেবারে খুব পরিষ্কার আপনাদের সামনে রাখলাম। এবার দেখাবো যে এই সেবাশ্রয় নিয়ে এর আগে দেখিয়েছি ডাক্তার বিতর্ক, অর্থাৎ চিকিৎসা করলেন কারা। ওই সেবাশ্রয় ক্যাম্পে চিকিৎসা করেছেন এরাম ডাক্তারবাবুরা একজন নয়, একাধিক জন বলেছেন যে অন্য যারা চিকিৎসা করছেন তারা হয় ডাক্তারির পড়ুয়া, যাদের প্রেসক্রিপশন লেখার কোনো অধিকার ছিল না, আর নয়তো হোমিওপ্যাথি বা আয়ুর্বেদের পড়ুয়ারা যারা অ্যালোপ্যাথির চিকিৎসা মানে প্রেসক্রিপশন লিখেছে বলে অভিযোগ, মারাত্মক অভিযোগ। কিন্তু এর পাশাপাশি আরেকটা যে অভিযোগ উঠে আসছে সেটা কিন্তু ওষুধ নিয়ে। আবার বলছি, মারাত্মক অভিযোগ, একজনের পা বাদ গেছে। কতজন এই অভিযোগ সত্যি হলে শুধু ওই যে ওষুধ খাওয়া উচিত নয়, যে ওষুধ হয়তো দেওয়া উচিত নয়, তার শিকার হলেন আমরা কেউ জানি না। দেখুন, নামে সেবাশ্রয়, অভিযোগ তাতে সেবার আড়ালে চলেছে দুর্নীতি, জালিয়াতি আর লোক ঠকানোর খেলা। চিকিৎসক ডায়াগনস্টিক পরীক্ষা থেকে শুরু করে রোগীদের ভুল বুঝিয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি করার মতো ভুরি ভুরি অভিযোগ আগেই উঠেছিল। আর এবার শিরোনামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় প্রকল্পের ওষুধ। একটি দুটি ওষুধ নয়, একেবারে ট্রাক ট্রাক মেডিসিন। কোথাও মাটির নিচে পুঁতে দেওয়া হয়েছে, কোথাও ফেলে দেওয়া হয়েছে জলে, আবার চেষ্টা হয়েছে পুড়িয়ে দেওয়ারও। ঘটনাস্থল দক্ষিণ 24 পরগনার পারুলিয়া কোস্টাল থানার অন্তর্গত হিঞ্চেবেরিয়া। এখানেই মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ শামীম আহমেদ মোল্লার এক আত্মীয়ের ফার্ম হাউস। গোপন সূত্রে খবর পেয়ে গত 10ই জুন এই ফার্ম হাউসে তল্লাশি অভিযান চালায় পুলিশ। উদ্ধার হয় ওষুধের পাহাড়। প্রশাসন এবং বিডিও থেকে এবং হেলথ থেকে ওরা আসে, ওরা দেখে প্রায় 10 ট্রাকের উপরে ওষুধ উঠেছে। সব তুলতে পারেনি, 5-6 লাখ ট্রাক তুলেছে, আর বাদবাকি তুলতে পারেনি। কিন্তু ওষুধগুলো সম্পূর্ণ কারেন্ট ওষুধ ছিল। এই বিপুল পরিমাণ ওষুধের মধ্যে সব ওষুধ যে মেয়াদ উত্তীর্ণ তা নয়, বহু ওষুধ রয়েছে যার মেয়াদ এখনও রয়েছে। 2027 অক্টোবর পর্যন্ত এই ওষুধের মেয়াদ রয়েছে। তবে হ্যাঁ, বহু ওষুধ রয়েছে যার মেয়াদ কিন্তু ফুরিয়ে গিয়েছে, এবং সেই ক্যাম্প যখন চলছে তখনও অনেক ওষুধের মেয়াদ তা ফুরিয়ে গিয়েছিল। তারপরেও সেই ওষুধগুলি ক্যাম্পে মজুত করে রাখা হয়েছিল। এখানেই উঠছে প্রশ্ন, তাহলে কি রোগীরা যে ওষুধ পেয়েছিলেন ক্যাম্পে এসে তা নিরাপদ ছিল? ফার্ম হাউসের মধ্যেই রয়েছে বিশাল এই গুদাম। এদিন সেই গোডাউনের বন্ধ দরজার ফাঁক দিয়ে দেখে চোখ কপালে ওঠার জোগাড়। যে জায়গা থেকে ওষুধ উদ্ধার করেছে পুলিশ, সেই জায়গাতেই রয়েছে এই সুবিশাল গুদাম ঘরটা, যে গুদাম ঘর পুলিশ সিল করে দিয়ে গিয়েছে। সেই গুদাম ঘরের ভেতরে আমরা দেখতে পাচ্ছি সেখানে রয়েছে চিকিৎসার প্রয়োজনে ব্যবহৃত রোগীদের বেডের একটা বিশাল স্টক রয়েছে। সেখানে স্ট্রেচার রয়েছে, ট্রলি, এমনকি অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিন তাও রাখা রয়েছে এই গুদামের ভেতরে। এখন প্রশ্ন হচ্ছে যে সেবাশ্রয় ক্যাম্প তো শেষ হয়ে গিয়েছিল, কিন্তু এই সমস্ত সরঞ্জাম কি করে তৃণমূল নেতার ঘনিষ্ঠের গুদাম ঘরের মধ্যে এখনো পর্যন্ত রয়ে গেল? বেশ কিছু জায়গায় নথিপত্র পুড়িয়ে দেওয়ার প্রমাণও মিলেছে। সেবাশ্রয় 2 লেখা ফিতের গোছা এখানে রয়েছে, আর এখানে কিছু জিনিস আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে, তার প্রমাণ পাওয়া যাচ্ছে, এবং সেগুলিও সেবাশ্রয়ের সঙ্গে সম্পর্কিত। সেবাশ্রয়ের ব্যানার সেটাও আধপোড়া অবস্থাতে এখানে পড়ে রয়েছে। এছাড়াও পড়ে রয়েছে একাধিক ওষুধ, এবং সেখানে নানান চিকিৎসার উপকরণ, এমনকি গোছা গোছা এখানে তৃণমূল কংগ্রেসের প্রতীক তাও কিন্তু পড়ে রয়েছে। এই ঘটনায় 7ই জুলাই পারুলিয়া কোস্টাল থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর আত্মসহায়ক সুমিত রায়, ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গীর খান, মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক শামীম আহমেদ মোল্লা সহ একাধিক জনের নাম রয়েছে। কারা এই ব্যক্তি, এই যে ওখানে ওষুধগুলো এরকম মাটি চাপা দিয়ে রেখেছে, এবং অনেক সেবাশ্রয়ের লোগো ছিল, তা কি এমন বিষয়টা বললো যে সেবাশ্রয়ের ওই ক্যাম্পগুলোর ওষুধগুলো খুব তাড়াতাড়ি, যে সরকার চেঞ্জ হয়ে গেল অমনি সঙ্গে সঙ্গে সেখানটায় মাটিতে চাপা দেওয়া হলো কোটি কোটি টাকার ওষুধ? তো এইটার ব্যাপারে ইনভেস্টিগেশন করা দরকার। এখন একটা হাওয়া চলছে বলে সবসময় একদিকে তাক করে বলে যাও, এটার কোনো কাজের কথা হলো না।
সেবাশ্রয়ের মাধ্যমে আর্থিক দুর্নীতির অভিযোগও ইতিমধ্যেই উঠেছে। হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডে ভর্তি করে 10 দিন রাখতে পারলেই তো 30 থেকে 40 হাজার টাকাটা স্বাস্থ্যসাথী কার্ডে বিল তোলা হতো। প্রতিদিন যদি 100 টাকাটা পেশেন্টকে ভর্তি করে এইভাবে, তো পার ডে তো 3 থেকে 4 কোটি টাকা করে ইনকাম করতে পেরেছে। অনিয়ম থেকে দুর্নীতি, সেবাশ্রয় নিয়ে অভিযোগের ছড়াছড়ি। পুলিশ সূত্রে দাবি, প্রাথমিক তদন্ত শুরু হয়েছে, শীঘ্রই এফআইআর দায়ের নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। ভাবতে পারেন এই সেবাশ্রয় প্রকল্প নিয়ে তৃণমূল কংগ্রেস অফিসিয়ালি বলছেন যে ওখানে গেছিলেন কেন, ভোটাররা, সাধারণ মানুষ ওখানে গেছিলেন কেন। আর আজও তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল ওয়েবসাইটে সেই সেবাশ্রয়ের লোগো দিয়ে সেবাশ্রয়ের গুণকীর্তন আছে আজও, এখনও। আমি বলছি যদি না যাওয়ার কথা হয় তাহলে এ তো তৃণমূল কংগ্রেসের বিজ্ঞাপন, অর্থাৎ ভুল বিজ্ঞাপনের জন্য বোধহয় ফিরদৌস আরেকটা মামলা হওয়া উচিত। আমি যদি এটা একটা নিষিদ্ধ জায়গায় হয় বা খারাপ জায়গা হয় যেখানে মানুষ নিজের দায়িত্বে গিয়ে বিপদে পড়েছেন, তাহলে তৃণমূল কংগ্রেস আজ অবধি ওয়েবসাইটে এটা রেখে দিয়েছে কেন? দেখুন, এক সময় সত্য কথা বলতে কি ডায়মন্ড হারবার মডেলে মানে সব থেকে বড় উদাহরণ ছিল এবং সেই তার থেকে সব থেকে বড় যে প্রকল্প হিসেবে ডায়মন্ড হারবারের মাথার ডায়মন্ডটা সেবাশ্রয় ছিল এবং সেবাশ্রয়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ। যেমন ধরুন, এটা তো সরকারি কোনো উদ্যোগ ছিল না, সেখানে সরকারি হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে নার্স যাদের মৌখিক নির্দেশের উপর ভিত্তিতে, কোনো কিন্তু গভর্নমেন্ট নোটিফিকেশন পাবেন না, তাদের বাধ্য করা হতো ওখানে যেতে। আপনাকে আমি দেখাতে পারি, আমাকে একজন চিকিৎসকই পাঠিয়েছিলেন সেই সময়, যে একই কোম্পানি তারা মানে বিভিন্ন ওষুধ তৈরি করছে, একই কোম্পানি মানে তাদের যে হতে পারে তাদের এত এক্সপার্টিস, কিন্তু সেই কোম্পানিটা মানে সেই চিকিৎসকের বক্তব্য অনুযায়ী যে এত নন কোম্পানি না। তাহলে এবং একটা ক্যাম্পে যদি একটা কোম্পানিরই বিশেষ করে বেশিরভাগ ওষুধ নেওয়া হয়, এটাও তো একটা বিভিন্ন ওষুধ তৈরি। এবং যারা বড় বড়, আমি কোনো কোম্পানির নাম করতে চাইছি না, যারা তিনি বলেছিলেন আমাকে, হতে পারে তিনি মিথ্যা বলেছিলেন বা ভুল বলেছিলেন, মানে এটাও সরকারের দেখা উচিত যে সেই কোম্পানি যারা মানে ভারতবর্ষের অন্যতম সেরা ফার্মাসিউটিক্যাল কোম্পানি, তাদেরও নাকি এত এক্সপার্টিস নেই, এবং এই কোম্পানিটি সেই এক্সপার্টিস ছিল যে কোম্পানির ওষুধ ওখানে ব্যবহৃত হতো। এবং প্রথম দিকে তিনি যা বলেছিলেন, মেবি তিনি ভুল বলেছিলেন, আমি এটাই চাইবো যে তিনি ভুল বলে থাকুন, সেটা যে প্রথম দিকে এই সেবাশ্রয় ক্যাম্পে সাংঘাতিক ভিড় হতো, পরবর্তীতে ভিড় হতো না বলে নাকি তাদের বাধ্য করা হতো মানে রোগী হিসেবে তাদের সেখানে আনতে, যে যাতে মানে ভিড় দেখায়, কারণ আপনাদের তো ক্যামেরা এই অভিযোগ সাধারণ মানুষ করেছে যে জোর করে যেতে হবে। তদন্ত হবে সায়ন্তন দা? একদম, তদন্ত তো যে কোনো অভিযোগের হওয়া উচিত এবং হবে বলে আমি বিশ্বাস করি। দেখুন, তদন্ত যতই এরকম নামগুলো আপনারা করুন যে নানাভাবে বাঁচার চেষ্টা করছে, তারা করবেই, অপরাধীরা তো বাঁচার চেষ্টা করবে, কিন্তু এফআইআরটা তো হয়েছে। আমি প্রথম থেকে যেটা বলছি, এতদিন হয়নি, ওই ভদ্রমহিলা সাহস করে ইস্যু হচ্ছে যে আপনারা তৃণমূলের সঙ্গে সম্পর্কিত মানুষদের গ্রহণ করছেন। আমি একটু যোগ করি, অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে শুধু পশ্চিমবঙ্গে নয়, প্ল্যান ছিল আরও বড়, কোট আনকোট অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনেকেই ভাবেন এত বড় কর্মযজ্ঞ হবে কিভাবে, আগে শুরু করতে হবে। আমরা চেষ্টা করছি, মানুষের ভালোবাসায় আমরা এই কর্মসূচি শুরু করলাম। আমার আশা ভারতকে পথ দেখাবে এই কর্মসূচি, তো গোটা ভারতে ছড়িয়ে পড়তো। সেটা হলো সুমন পরিষ্কার, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করার জন্য এটা এনেছিলেন। পরিষ্কার ডায়মন্ড হারবার মডেল ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতার ভিতর থেকে সরিয়ে দেওয়ার একটা রাজনৈতিক পরিকল্পনা। এটা আমি বিশ্লেষক হিসেবে মনে করি এবং আপনার স্টুডিওতে একাধিক দিন বলেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কোনো মূল্যে দেখাবার চেষ্টা করেছেন যে তিনি স্বাস্থ্য ব্যবস্থাটাকে কত ভালো করতে পারেন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ফেল করছেন। ফলে তার রাজনৈতিক প্রজেক্ট ছিল এই সেবাশ্রয়, ফলে পুরোপুরি তার পলিটিক্যাল প্রজেক্ট যাতে সাধারণ মানুষ গিনিপিগ হয়েছে, যেরকম করে ল্যাবরেটরিতে গিনিপিগকে ব্যবহার করা হয় একজন বৈজ্ঞানিক হবে, তিনি তেমনিভাবে পলিটিক্যাল গিমিক হিসাবে মানুষকে ব্যবহার করেছে। ছোট্ট প্রশ্ন অনির্বাণের কাছে আছে, মূল তৃণমূলে থাকার জন্য একটা পেনশনের ব্যাপার শুরু হয়েছে। আমার বক্তব্যটা হচ্ছে ওখানে একটা পেনশনের ব্যাপারও শুরু হয়েছিল, প্রচুর মানুষকে, বয়স্ক মানুষকে, একটা ৭৫,০০০ মানুষকে পেনশন দেওয়া শুরু হয়েছিল। সেই পেনশন প্ল্যানটা কি এখনো চলছে না ওটা বন্ধ হয়ে গেছে? এবার যেটা আমি বলতে চাই, এফআইআর হয়েছে, বিশ্বনাথ দাকে ডেট দিয়ে বলছি
এদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা হবে। হ্যাঁ, প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা হবে। এদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা হবে। আমরা অপেক্ষায় আছি যে পেন্ডিং কেস যেগুলো আছে, মানে ধরুন অনুব্রত মণ্ডল নিয়ে এতটা তো সময় এই আলোচনায়, ইনফ্যাক্ট এই আলোচনা দীর্ঘ হলো অনুব্রত মণ্ডলের ঋতব্রত ক্যাম্পে যোগদানের সম্ভাবনায়। এতক্ষণ বললাম, আমি সেই মেয়েটার কথা বলছিলাম। এই মুহূর্তে এবিপি আনন্দ আর্কাইভ আমি পেয়েছি অনুব্রত মণ্ডল কি বলেছিলেন, একবার শুনে নি। ওকে অ্যারেস্ট করে দে। আর যে মেয়েটা কি নাম, ওই আগে সেই মোটা করে মেয়েটা একটা কাপড়ের দোকানে যায়, ও বিজেপি করে, ওকে অ্যারেস্ট করে দে, গাঁজা কেসে দেয় ছেলেটাকে, ওকে অ্যারেস্ট করে দে। আর যে মেয়েটা কি নাম, ওই আগে সেই মোটা করে মেয়েটা একটা কাপড়ের দোকানে যায়, ও বিজেপি করে, ওকে অ্যারেস্ট করে দে, গাঁজা কেসে দেয়। সায়ন্তনবাবু বলছেন প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা হবে। যারা বলেছিলেন গাঁজা কেস, মনে রাখতে হবে গাঁজা কেসে ন্যূনতম কারাবাস অপরাধ প্রমাণ হলে 10 বছর, 1 সেকেন্ড, 10 ইয়ার্স, 1 দশক জেল খাটতে হয় গাঁজা কেসে। সেই গাঁজা কেস মিথ্যে হলে যারা এইটা বলেছেন যে মেয়েটা বিজেপি করে, গাঁজা কেসে অ্যারেস্ট করে দে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। শান্তন, প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা হবে। আমি আপনাকে শুধু বলেছি, এর আগে আপনার চ্যানেলে আজকে আবার বলছি, 2018 পঞ্চায়েত নির্বাচন, বিজেপির পঞ্চায়েতের যাতে প্রধান না হয়, যাতে জেলা পরিষদ আমাদের না হয় পুরুলিয়াতে, ঝাড়গ্রামে, সেখানকার জেলা পরিষদের মেম্বার বা কোথাও কোথাও পঞ্চায়েতের মেম্বার, সমিতির নতুন ইলেক্টেড মেম্বার, তাদেরকে গাঁজা কেসে বিভিন্ন জায়গায় গ্রেপ্তার। এবং আরো অ্যাড করছি, আমি অ্যাড করছি, ঠিক বলেছি, উত্তরটা শুনুন না। এই বলছে অভিযোগগুলো বলছে, ঠিক বলেছে, এবং এই অভিযোগের তীর তখন শুভেন্দু অধিকারীর দিকেও ছিল। বিজেপির তরফ থেকে তখন বলা হয়েছিল 2018 পঞ্চায়েত বিভিন্ন জায়গায় দখল করা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে হয়েছিল, বিজেপির আপনারা বলেছেন। না, আসলে আমরা ওই সেবাশ্রয়ের থেকে আমরা একটু আবারও অন্যদিকে চলে যাচ্ছিলাম। আমার যেটা মনে হয়েছে এই সেবাশ্রয় দেখে, কারণ আমরা দীর্ঘদিন, আমি শুধু না, গোটা বাংলার মানুষ দেখেছেন। আপনি আগে বলুন, আপনি এটা বিশ্বাস করেন কি নাকি রাজনীতিবিদরা রাজনীতি করেন শুধু সেবা করার জন্য? তারপরে আমি সেবাশ্রয়ে আসবো। প্রথম কথা, রাজনীতিবিদদের অধিকাংশকে আমি বিশ্বাসই করি না, বিশ্বাস করি না। কেন? সেটার কারণটা হলো ওনারা নিজেদেরও, ওনার বাড়ির লোকই ওনাদের বিশ্বাস করে না, 1 নম্বর। ছায়াকে নিজেদের ছায়াকে বিশ্বাস করে না। সবচেয়ে বড় কথা, আমরা জবে থেকে তৎকালীন যুবরাজ, আজকের ওনার টাইটেল কি আমি জানি না, যাই হোক, ওনার যদি বায়োডাটা দেখি, প্রত্যেকটাই তো কয়লা, হ্যান ত্যান। সুতরাং এই সেবাশ্রয়ের নামে আমার খালি ওনাকে দেখে খালি একটা কথাই মনে হতো, উনি যদি সকালে উঠে না সূর্য প্রণাম করেন, তাহলে মনে হতো যে সূর্যের মধ্যে কি মিনারেলস আছে সেইটা আমার দরকার, কি মিনারেলস আছে সেটা ছবি তুলবো। সমীর, একটা প্রশ্ন করি, একটা এটা হচ্ছে কয়লা, বালি ইত্যাদি যার কথা বললেন, একটা ইসিআইআর, একটা ইসিআইআর বা এফআইআর এ তার নাম কোথায় আছে? এই কথাগুলো বলে না, বাংলার লোক বিশ্বাস করে না ভাই। সেটা বিশ্বাস অন্য কথা না, বিশ্বাস অন্য কথা। চুরি আটকানো যাবে না। একটা কথা তোমাকে বলি, তাহলে উনি যাচ্ছেন না, উনি কানে যাচ্ছেন না। আরে কি বলছেন? দিনের পর দিন পাঠিয়ে বেড়াচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে। আমি দেখুন, দুজনকেই আমি থামালাম। দেখুন, মাইকেল মধুসূদন দত্ত লিখেছিলেন, চিরস্থায়ী অর্থ নহে এ সংসারে। একটা দুটো নয়, 12খানা অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার পর এই কথা একেবারে হাড়ে হাড়ে বুঝতে পারছে কালীঘাট তৃণমূল। তবে গতকাল অবশ্য প্রাক্তন শাসক দল কিছুটা স্বস্তি পেয়েছে কলকাতা হাইকোর্টে। দৈনন্দিন কাজ ও মামলা লড়ার খরচ দলের অ্যাকাউন্ট থেকে তোলার অনুমতি দিয়েছে আদালত। তবে দল নয়, অ্যাকাউন্ট সামলাবেন আদালত নিযুক্ত স্পেশাল অফিসার, অবসরপ্রাপ্ত বিচারপতি মাননীয় সুব্রত তালুকদার। এখন রাজনীতিতে বুঝলেন, আজ যার আকাশে খটখটে রোদ, কালই তার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। আমরা এইসব নিয়ে একটু রসিকতা করি বলে আবার কেস দেবেন না প্লিজ। দেখুন, কেস দেবেন না প্লিজ। হ্যাঁ
কিস দেবেন না প্লিজ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।